হ্যাঁ, বাংলাদেশ জাসদের আজকে কর্নেল তাহেরের 44তম মৃত্যু দিবস, শহীদ দিবস আমরা বলি। আপনারা জানেন 21শে জুলাই কর্নেল তাহেরকে নির্জন প্রকোষ্ঠে জেনারেল জিয়া ফাঁসির কাস্টে একটু জোরে আদেশ দিয়ে হত্যা করেছিলেন। আমরা আজকে 44তম সেই দিবসটি পালন করতে যাচ্ছি একটা ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে। আমাদের এখানটায় আমাদের এই অনুষ্ঠান আজকে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির নেতা জনাব শরীফুল আলম। আমি তার আগে গেস্ট যারা এসেছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে হাজির হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী, এই দেশের গণ আন্দোলনের নেতা জনাব রাশেদ খান মেনন। আমাদের উপস্থিত হয়েছেন আমাদের আন্দোলনের অগ্রসেনানী, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা জনাব পঙ্কজ ভট্টাচার্য, ঐক্যনকের নেতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কলামিস্ট, বিশিষ্ট কলামিস্ট এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক বই তৈরি লিখেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে তো এখানে ইয়ে হবে না, আপনি ফেসবুকে যান। এসকে শিকদার, ফেসবুকে শুনতে হবে। হ্যাঁ, আমি আজকের এই মিটিংটা শুরু করার জন্য আমি মাননীয় সভাপতি জনাব শরীফুল আলমকে অনুরোধ করছি। আমাদের আজকে 44তম তাহের দিবস, 21শে জুলাই 2020। এই তাহের দিবসের এই প্রোগ্রামে কর্মসূচিটা স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের চেয়ে একেবারেই আলাদা। আমরা পরিস্থিতিগত কারণেই স্বাভাবিকভাবে আমরা যে স্বাভাবিক যে আলোচনা সভা এবং অন্যান্য প্রোগ্রাম সেগুলো আমরা করতে পারিনি, কিন্তু ভার্চুয়াল যে মিটিং এটা আজকে যেটা এখানে হচ্ছে জুমে, আমরা সেভাবেই দুধের সাথে ঘোল দিয়ে মিটানো যেরকম আর কি ওই রকমই সেভাবেই আমরা এই আলোচনাটা সভা আমরা করছি। আমাদের এই সভায় বর্ষিয়ার রাজনীতিবিদ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এমপি, ঐক্য নেপের সভাপতি বর্ষিয়ান জননেতা পঙ্কজ ভট্টাচার্য, 14 দলের ইসমাইল সাহেবের ন্যাপের জেনারেল সেক্রেটারি, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি, ওনার আসার কথা, উনি তো ঢুকতে পারতেছেন কিনা আমি একটু আমার সন্দেহ হচ্ছে, কেন উনি জুম ডাউনলোড করে না থাকলে এটা অসুবিধা হবে। আর গণ আজাদী লীগের এসকে শিকদার সাহেব উনি জয়েন করেছেন। আমাদের দলের স্থায়ী কমিটির মোহাম্মদ খালেদ, তারপর ইন্দুনন্দন দত্ত, ওনাদের জয়েন করার কথা, ওনারা এখন জয়েন করেন নাই। বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট আবু সাইদ উনি জয়েন করেছেন। আমি প্রথমে যারা এসছে সবাইকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে অন্যরাও আসবেন। যেহেতু এটা আমাদের ফার্স্ট জেনারেশন অনলাইন মিটিং, কাজে আমার মনে কিছু কিছু অসুবিধা হচ্ছে এবং অনেকেই যেহেতু মিটিং এর খবর জানেন আমাকে ফোন করে বলতেছেন আমাকে লিংক দেন। তো যেহেতু সবাইকে লিংক দিলে এখানে ম্যানেজ করা একটু অসুবিধা হতে পারে, সেজন্য সবাইকে লিংক দেওয়া যাচ্ছে না। ফেসবুকে আপনারা লিংক পাবেন, ফেসবুক থেকে আপনারা শুনতে পাবেন। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু যাদেরকে আমরা দিতে পারছি না সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে এই তাহের দিবসে আমার মানে স্মরণে আসে মেনন ভাই অনেকবার বক্তৃতা করেন, পঙ্কজদা বক্তৃতা করেছেন, হায়দার আকবর খান রণ ভাই বক্তৃতা করেছেন, এবং রণ ভাই আজকে খুবই অসুস্থ আছেন এবং আমরা আশা করি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কেন ওনার যে রিপোর্ট ফেসবুকে আসছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা আশা করতে পারি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উনি বাড়িতে ফেরত আসবেন। আমরা সবাই তাহের ভাই এখানে যারা আছেন সবাই জানেন যে তাহের ভাই কিভাবে সমাজ পরিবর্তনের জন্য 1975 সালে বিপ্লবী অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। আজকের জেনারেশন হয়তোবা জানে না, আজকের প্রজন্ম সেভাবে হয়তোবা অবহিত না, কেন তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং তাহেরের সঙ্গে যারা ছিলেন তাদের পক্ষ থেকে যে ধরনের প্রোগ্রামগুলো বাৎসরিক ভাবে হয় তার থেকে যতটুকু জানে এবং প্রেস মিডিয়া যতটুকু করে, কিন্তু সব সময় যতদিন বিএনপি ছিল তারা তো এটার কোনো কভারেজ দেয় নাই এবং আওয়ামী লীগ তারা এটা
বিভ্রান্তিকর একটা অবস্থা দিয়ে, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা এটাকে আইডেন্টিফাই করে। কাজে এরকম একটা অবস্থা স্বাভাবিকভাবেই নতুন প্রজন্মের কাছে ঠিক সেইভাবে তাহের পৌঁছায় নাই। তবুও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা তাহেরকে যদি নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি, তা আমার মনে হয় তাহের প্রেরণা নিয়ে নতুন প্রজন্ম তাদের রাজনীতিতে এবং তাদের সমাজনীতিতে, ব্যক্তিগত জীবনে তারা কাজ খুঁজে পাবে এবং তারা সাহসের সঙ্গে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। তাহেরের একটা বড় গুণ ছিল যে উনি অসীম সাহসী মানুষ। উনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে বীর উত্তম হয়েছেন এবং আজকে যুদ্ধের পরে উনি স্বাধীনতা, উনি যে সমাজ বদলের মধ্য দিয়েও যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটা আর কেউ তার মতন করে এটা দেয়নি। এবং উনি নিজের জীবনকে রিস্কে নিয়ে এবং স্যাক্রিফাইস উনি শেষ পর্যন্ত করেছেন। সেই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে উনি দেশের ভাগ্যটা, মানুষের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। উনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার জন্য আমি মনে করি যে তদানীন্তন জাসদের প্রস্তুতির ঘাটতি ছিল, আমাদের বিশ্ব পরিস্থিতিকে আমাদের মূল্যায়ন করবার ব্যাপারে আমাদের হয়তো উইকনেস ছিল, এবং তার চেয়ে বড় জিনিস হলো ওই সময় যে স্বাধীনতার যে পরাজিত শক্তি, সাম্প্রদায়িক শক্তি এবং পুঁজিবাদী, ওই সময়ের দুই বিশ্ব ব্যবস্থার মধ্যে পুঁজিবাদী ষড়যন্ত্রকারীরা তাহেরকে সবাই মিলেমিশেই তাহেরকে হত্যা করেছে। এবং জেনারেল জিয়াউর রহমান সেই ঐক্যের নেতৃত্ব উনি দিয়েছেন, এগুলো অস্বীকার করবার কোনো জো নেই। এবং তাহেরের মৃত্যুটা নিশ্চিত করবার জন্য আমার এখনো একটা ঘটনা আমার মনে পড়ে। 21 তারিখে 17 তারিখে তাহেরের ফাঁসির রায় দেওয়া হলো, 21 তারিখে তাহেরকে ফাঁসি দেওয়া হলো। ফাইলটা হাতে করে নিয়ে রাষ্ট্রপতির সায়েম সাহেবের কাছে সাইন করা হলো এবং জেল গেটে কিনে পৌঁছানো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই যে 1 নম্বর সামরিক আদালতের বিধান অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া যায় না, ফাঁসি দেওয়ার প্রভিশন সেখানে নাই। কাজে সেই যে দুর্বলতা, সেই দুর্বলতা ফাঁসি দেওয়ার 10 দিন পরে 31শে জুলাই সেটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তাদেরকে তার ফাঁসির সামরিক আইন দিয়ে, সামরিক আদালতের বিধিবিধান অনুযায়ী তাকে বৈধ করা হলো। তার কাজে এইটার সঙ্গে যারা, এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে হত্যার ব্যাপারে, তাদেরকে এক ধরনের ইনডেমনিফাই করা হলো। বঙ্গবন্ধু হত্যাকে যেমন ইনডেমনিফাই করা হয়েছিল, দায় মুক্তি দেওয়া হয়েছিল, তাহেরের সময় এই আদালতে যারা সক্রিয় ছিলেন এবং এর পেছনে যারা ক্রীড়ানক ছিলেন তাদেরকেও এভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি কথা না বাড়িয়ে আজকের যারা আলোচনা করবেন তাদেরকে, সে আজকের এই আলোচনা সভা পরিচালনা করবেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধানকে আমি দায়িত্ব দেব এবং বলবো সভা পরিচালনা করবার জন্য এবং সভা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য। নাজমুল হক প্রধান। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। ইতিমধ্যেই আপনারা প্রারম্ভিক কিছু কথা বলেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে যারা আলোচক উপস্থিত হয়েছেন, আমাদের দলের এখনো স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হন নাই। আমি সেই হিসাবে কিছু কথা বলতে চাচ্ছি হচ্ছে যে আপনারা জানেন বর্তমান বাংলাদেশের একটা অস্বাভাবিক অবস্থা চলছে, করোনা পরিস্থিতি, প্যান্ডেমিক, গোটা বিশ্বেই, শুধু বাংলাদেশেই না। বাংলাদেশে সেই ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তারি দেওয়ার সার্টিফিকেট ইতিমধ্যে বিদেশে ভুয়া বলে পরিগণিত হচ্ছে, দেশেও তাই। সরকারের তেমন কোনো উচ্চবাচ্য নেই। আমরা জানি দেশ স্বাধীনের পরে বাংলাদেশে আমরা যখন সমাজতন্ত্রের স্লোগান, ঝান্ডা যখন উর্ধে তোলার চেষ্টা করেছি, তখনও দেশে একটা ষড়যন্ত্র প্রবাহমান ছিল এবং সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। ক্যান্টনমেন্টের সামরিক জেনারেলরা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মুহুর্মুহু অভ্যুত্থান রচনা করবার চেষ্টা করেছে। কর্নেল তাহের সেই সময় আমরা মনে করি দেবদূতের ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশটাকে একটা সত্যিকার অর্থে সঠিকভাবে পরিচালনা করার জন্য 7ই নভেম্বর উনি করেছিলেন। আপনি ইতিমধ্যেই শুনেছেন কর্নেল তাহেরকে কি
কি নিয়ম বিধি লঙ্ঘন করে, সামরিক আইনেও তাকে ফাঁসি দেওয়া যাচ্ছিল না, তাকে ফাঁসি দিয়ে হত্যা করে তারপরে সেটা রেড সে আইনটা করা হয়েছে। এরকম ন্যাক্কার জন্য ঘটনা পৃথিবীর ইতিহাসে বোধহয় আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। আজকে আপনারা যারা এসেছেন আমাদের মাঝে, আমি প্রথমেই আমাদের 14 দলের নেতা, আমাদের সহযোদ্ধার সাথী, আমি আমাদের গণরাজ্যের সভাপতি জনাব SK সিকদার সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান ভাই, মানবর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ভাই, সভাপতি বাংলাদেশ জাসদ এবং বর্ষিয়ান জননেতা, উপস্থিত আছেন বর্ষিয়ান জননেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভাপতি জনাব রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী এবং বর্তমান MP, উপস্থিত আছেন বর্ষিয়ান জননেতা পঙ্কজ ভট্টাচার্য সহ জাতীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে সালাম। আজকে এমনই একজন বীর পুরুষ, মহান মুক্তিযোদ্ধার সম্বন্ধে, তাহের দিবস সম্বন্ধে আমরা আলোচনায় উপস্থিত হয়েছি। কর্নেল তাহের ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, বীর পুরুষ। 7ই অক্টোবরের বিপ্লবে অনন্য ভূমিকা নিয়েছেন এবং তার যে সাহসিকতা, রণাঙ্গনেও তার পরিচয় মিলেছে। তিনি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে আহত হয়েছেন। সেই আহত অবস্থায়ও পরবর্তীতে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের রণকৌশল এবং তার বুদ্ধি এবং তার নিষ্ঠার সঙ্গে দেশ স্বাধীনতায় তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন। 7ই অক্টোবরের ভূমিকায় তিনি একটা বিশ্বাসঘাতকতার জালে শিকার হয়েছেন। তিনি জিয়াউর রহমানকে যেমন একবার বাঁচিয়েছিলেন, কৌশল করে জিয়াউর রহমান কিন্তু তাকে বাঁচায়নি। জিয়াউর রহমান তাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুবরণ করিয়েছিলেন। সুতরাং এই জাতি এই মহান মুক্তিযোদ্ধা এবং সাহসী পুরুষকে চিরদিন স্মরণে রাখবে এবং আমরা আজ সেই মহান পুরুষের রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রধান ভাই একটু আনমিউট করে নেন। অসংখ্য ধন্যবাদ জনাব SK সিকদার ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন কর্নেল তাহের, মুক্তিযুদ্ধের সময় লেফটেন্যান্ট কর্নেল তাহের, উনি পাকিস্তানের ছিলেন মেজর হিসাবে। বাঙালি অফিসাররা একটা কড়া নজরবন্দির মধ্যে ছিলেন। উনি দুবার চেষ্টা করে উনি পাকিস্তান থেকে পালিয়ে এসে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, 11 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন। তো সেই কর্নেল তাহেরকে এইভাবে হত্যা করা, এটা বাংলাদেশের রাজনীতিতে আসলেই একটা অস্বাভাবিক ঘটনা। আজকের এই 44তম আমি এখন আলোচনার জন্য আহ্বান করব আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা, একসময় জাসদের নেতা, কেন্দ্রীয় নেতা জনাব সাইদ খানকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, আমি 17 নভেম্বর সিপাহী অভ্যুত্থানের নায়ক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রধান কর্নেল আবু তাহের বীরোত্তমের স্মৃতির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। কর্নেল তাহেরের নামের সঙ্গে দুটো ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, অপরটি হচ্ছে 7ই নভেম্বর। মুক্তিযুদ্ধ ছিল মুক্তির জন্য যুদ্ধ, কেবল হানাদার মুক্তির ব্যাপার নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শোষণ বঞ্চনার মুক্তিটাও ছিল অন্যতম লক্ষ্য। তো আমরা 71-এ এই মুক্তিযুদ্ধকে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখেছেন। কারো কারো লক্ষ্য ছিল হানাদার মুক্ত, কিন্তু কর্নেল তাহেরের লক্ষ্য ছিল হানাদার মুক্ত তো বটেই, স্বাধীনতা তো বটেই,
সেই সঙ্গে শোষণ এবং বঞ্চনা থেকে মুক্তি, এবং সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার চিন্তা তিনি করেছেন এবং তিনি রণক্ষেত্রে সেইভাবেই মুক্তিযুদ্ধকে সাজানোর চেষ্টা করেছেন। যেমন তিনি কৃষকদের থেকে রিক্রুটমেন্টের উপর গুরুত্ব দিয়েছিলেন এবং মুক্তিযোদ্ধাদের কৃষকের বাড়িতে থাকা, তাদের নিত্যনৈমিত্তিক কাজের সঙ্গে যুক্ত হওয়া, এমনকি তিনি তাদের কৃষিকাজ ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে তিনি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে চেয়েছিলেন। তার লক্ষ্যটা ছিল যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটাকে জনযুদ্ধে পরিণত করা এবং সমাজ বদলটা করা। সেই স্বপ্ন তিনি দেখেছিলেন, কিন্তু সেটা হয়নি, অসমাপ্ত, সেই অংশটুকু অসমাপ্ত থেকে যায়। স্বাধীন হয় কিন্তু শোষণ মুক্তির জায়গাটা সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো পরবর্তীতে উনি যখন কুমিল্লাতে ছিলেন ক্যান্টনমেন্টের দায়িত্বে, তখন উনি সৈনিকদেরকেও কৃষিকাজে যুক্ত করেছিলেন এবং অনেকে লাঙ্গল বাহিনী বলে উপহাসও করেছিলেন। তো এইটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গিগত প্রশ্ন। মুক্তিযুদ্ধের পরে অনেকে মুক্তিযুদ্ধ শেষে অর্থাৎ যুদ্ধের ফসল নিয়ে টানাটানি করেছেন, কর্নেল তাহের সে লক্ষ্যে তো নয়, বরং তিনি এই মুক্তিযুদ্ধের ফসল যাতে গণমানুষের ঘরে পৌঁছতে পারে সেটা তিনি সেখানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি একটি গুরু দায়িত্ব গ্রহণ করেছিলেন। কেননা দেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে কিন্তু যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তার কোনো পরিবর্তন ঘটল না। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে সেই ঔপনিবেশিক আমলের পাকিস্তানি আমলে মেরামত করা, ঔপনিবেশিক আমলে গড়ে তোলা এই প্রশাসন যন্ত্রটা রয়ে গেল। এমনকি তাই না, কে বোধহয় কথা বলছেন একটু সাইডে, এমনকি তাই নয় যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, অর্থাৎ যে সৈনিকেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদেরকেও কিন্তু রিহ্যাবিলেট করা হলো, তাদেরকেও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো যারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যে ডিসি, জেএসপি, এসডিও, ওসি যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধকে ধরে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকেও কিন্তু রিহ্যাবিলেট করা হলো, তাদেরকেও দায়িত্বে বসানো হলো এবং এখানে পাকিস্তানি প্রেতাত্মা আসর করলো। এই অবস্থায় রাষ্ট্রযন্ত্র একইভাবে থাকলো, সেনাবাহিনীর অর্থাৎ কোনো পরিবর্তন ঘটলো না, অর্থনীতির মুক্তির স্বপ্নটা ক্রমেই যেন দূরে সরে যেতে লাগলো। এই সময় রাজপথের প্রতিবাদ ছিল, কিন্তু কর্নেল তাহের মনে করেছেন যে এটা যথেষ্ট নয় এবং 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করলো। সেখানে পাকিস্তানি প্রেতাত্মারা সরাসরি রাজনীতির অঙ্গনে চলে আসলো এবং সেনাবাহিনী পাকিস্তানি কায়দায় তারা ক্ষমতা দখলের লড়াইয়ে অবতীর্ণ হলো এবং তারা উচ্চ বিলাট চরিতার্থ করার চেষ্টা করলো এবং সেখানে পরপর দুটি ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটে যায়। একটি হচ্ছে 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, অপরটি হচ্ছে যে আবার 3রা নভেম্বর আর একটি ঘটনা ঘটলো। তখন এই যে খেলা, সেনাবাহিনীর অভ্যন্তরে খেলা, এই খেলাকে একজন বিপ্লবী হিসাবে, সমাজ বদলের একজন কারিগর হিসাবে কর্নেল তাহের এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যেই তিনি সৈনিকদেরকে সংগঠিত করে সিপাহী জনতার অভ্যুত্থান ঘটানোর যে সংগ্রাম সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। এখানে সেইটার জন্য যে প্রয়োজনটা ছিল রাজনৈতিক সামরিক বাহিনীর অভ্যন্তরের শৃঙ্খলাকে বৈপ্লবিক শৃঙ্খলায় পরিণত করার জন্য যে প্রস্তুতি দরকার ছিল, আমার মনে হয় সেই প্রস্তুতিটার ক্ষেত্রে ঘাটতি ছিল এবং সেখানে সৈনিকদের ভিতর একটা অংশ পরিবর্তনকামী ছিল, কিন্তু সমগ্র সৈনিকদেরকেও সেইভাবে পরিবর্তন এর বিষয়টাকে তাদেরকে বোঝানো সম্ভব হয়নি। এই ধরনের সংগ্রামের সঙ্গে শ্রমিক, কৃষক, জনতার যে সম্পৃক্তি করা দরকার ছিল এর পিছনে রাজনৈতিক দল সেটা করতে ব্যর্থ হয়। এই ব্যর্থতার কারণে সেদিন বিপ্লবের ফসল জনতা সৈনিক জনতার অভ্যুত্থানের ফসল এটা প্রতিক্রিয়াশীলদের গোলায় চলে যায়। এখানে জিয়াপন্থী, মুশতাকপন্থী, এমনকি পরাজিত খালেদ মোশাররফ পন্থীরাও একসঙ্গে এক মিছিলে শরিক হয় এবং সেখানে কর্নেল তাহেরকে তারা টার্গেট করে এবং যার পরিণতিতে একটা জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে কর্নেল তাহেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়। এটা হলো ইতিহাসের ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে কর্নেল তাহের তো সফল হননি, এর মানে এই নয় যে কর্নেল তাহেরের যে ভাবনা তার মৃত্যু হয়েছে। কর্নেল তাহের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের মৃত্যু হয়েছে। কর্নেল তাহের সমাজ পরিবর্তনের কথা ভেবেছিলেন এবং সেই সমাজ পরিবর্তনের জন্য তিনি
সেনাবাহিনীতে থেকেও তিনি মার্ক্সবাদ লেনিনবাদকে তার রাজনৈতিক দীক্ষা হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে সম্পদের বন্টন, অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একদল ধনী হবে আর ব্যাপক মানুষ তারা সুবিধা বঞ্চিত হবে। এই অবস্থার পরিবর্তন করে জন্য যে ব্যবস্থা দরকার, সমাজতান্ত্রিক ব্যবস্থা, বন্টন ব্যবস্থার পরিবর্তন, সেটা কর্নেল তাহের বিশ্বাস করেছিলেন। এই যে বিষয়টা, অর্থাৎ এখনো সেই জায়গাটা, ইতিহাসের সেই জায়গাটা এখনো কর্নেল তাহেরের অনুসারী যারা, তারাও অনেকে এই জায়গাটা ছেড়ে দিয়েছেন। কর্নেল এই সমাজ বদলের জায়গা থেকে প্রচলিত গণতান্ত্রিক ধারার কিংবা বুর্জোয়া রাজনৈতিক ধারার মধ্যে সবাই আমরা যেন দিন দিন ঢুকে পড়েছি। এর মানে কি এই যে সমাজ বদলের প্রয়োজন নেই? এর মানে কি এই যে প্রবৃদ্ধি ঘটলেই দেশের উন্নতি ঘটবে? হ্যাঁ, প্রবৃদ্ধি দরকার আছে, কিন্তু সেই বন্টন ভাগটা কে পাবে? এই যে শাশ্বত বিষয়টা, এটা এখনো বাংলাদেশের রাজনীতিতে ফায়সালা হওয়া দরকার। এটা কর্নেল তাহের এটা ফায়সালা করতে তার মতো করে চেয়েছিলেন, কিন্তু সেই ফায়সালাটা হয়নি। এর মানে যে এই সমাজ পরিবর্তনের জন্য এখন যে ব্যাপারটা, যে কর্নেল তাহের একটা সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়েছিলেন। আজকের পৃথিবী বদলে গেছে। সেই বদলে যাওয়ার কারণে অনেকেই, পৃথিবীর অনেক মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি, তারা এখানে গণতান্ত্রিক ধারায় অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। এখন সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন না গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনা সম্ভব, এই বিতর্ক পৃথিবীতে রয়েছে। সেই বিতর্কে আমি যেতে চাই না, সেই বিতর্কের সমাধান দেওয়ার মতো যোগ্য ব্যক্তিও আমি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে লক্ষ্য, সে লক্ষ্য তো ধ্রুব, সেটা তো অক্ষয় এবং সেটা তো অমর। সেটা হচ্ছে যে সমাজ পরিবর্তন এবং সম্পদের বন্টন এবং সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সাম্য স্থাপন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি কর্নেল তাহের ভেবেছিলেন। এই প্রসঙ্গে আমি বলি যে একসময় তো আমাদের এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমির বাঁশের কেল্লা গড়েছিলেন, কিন্তু বাঁশের কেল্লা আর কেউ গড়েনি। তিতুমিরের পথে কেউ অগ্রসর হননি। সূর্য সেন, ক্ষুদিরামরা, অগ্নিযুগের বিপ্লবীরা যে পথে অগ্রসর হয়েছিলেন, সে পথেও কেউ হাঁটেননি। ভগৎ সিং যেভাবে সারা ভারতকে কাঁপিয়ে দিয়ে জনসমর্থন তার পিছনে আসবে বলে ভেবেছিলেন, সেই কম্পন ও কেউ সৃষ্টি করতে পারেনি। এমনকি সুভাষ বসুর পথেও স্বাধীনতা আসেনি। এর মানে কি এই যে তিতুমির, সূর্য সেন, ভগৎ সিং, সুভাষ বসুরা ইতিহাসের অংশ নয়? অর্থাৎ তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে তারা অমর অক্ষয় হয়ে রয়েছে। ঠিক তেমনি করে সমাজ বিপ্লব এই দেশে কিভাবে সংগঠিত হবে, কোন ধারায় সংগঠিত হবে, সেটা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এখানে 56,000 বর্গমাইল জায়গায় এখানে 17 কোটি মানুষের সংখ্যা বাড়ছে। এখানে সেই জায়গা থেকে বন্টন ছাড়া, সম্পদের বন্টন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। পৃথিবীর যেখানে যাই ঘটুক, কিন্তু বাংলাদেশের বাস্তবতা উন্নয়নের জন্য একটা নিশ্চিত ব্যবস্থার পরিবর্তনটা দরকার এবং সমাজতন্ত্রের বিকল্প এখানে একমাত্র সমাজতন্ত্র। এখানে একটি সামাজিক অর্থনৈতিক সাম্য দরকার, যে সাম্যের কথা কর্নেল তাহের ভেবেছেন। কর্নেল তাহেরের পথে সশস্ত্র একটা অভ্যুত্থানই হোক আর গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়েই হোক, কোন পথে হবে আমি জানি না, কিন্তু তার লক্ষ্য ছিল ধ্রুব এবং সেই লক্ষ্যে অগ্রসর হওয়াটাই হচ্ছে এখন সময়ের দাবি। আমি এই প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার এই প্রায় 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, কিন্তু মানুষ তো ধনী আরো ধনী হচ্ছে, গরিব তো আরো গরিব হচ্ছে, সুবিধা বঞ্চিত হচ্ছে। সম্পদের এখানে যে অসম বন্টন প্রক্রিয়া রয়ে গেছে, যার পরিচয় আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাতটাকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বিদেশে চিকিৎসা নির্ভর স্বাস্থ্য খাত। অর্থাৎ ধনীরা তারা কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর কিংবা লন্ডন, নিউ ইয়র্কে চিকিৎসা পাবে, তার চেয়ে কম ধনীরা এখানে অ্যাপোলো, ইউনাইটেডে চিকিৎসা নেবে। আর গরিব মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ তারা ঢাকা মেডিকেল এবং এখানে এই অপর্যাপ্ত ব্যাপারটা রয়ে গেছে। এখানে স্বাস্থ্য খাতের শতকরা 70% বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছিল। করোনার সুযোগে, এই করোনার সময় তারা সব লেজ গুটিয়েছে। এখন সরকারি স্বাস্থ্যখাতই হচ্ছে একমাত্র ভরসা, কিন্তু এখানে বাজেট একমাত্র জিডিপির 1%-এরও, মানে জিডিপির মাত্র 1%। অর্থাৎ তাহলে এই যে ব্যাপারটা আমাদের আজকের বাস্তবতায়, এখানে বিকল্পটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা
আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিকল্প হচ্ছে একটা পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতন্ত্র অভিমুখী পরিবর্তনকামী একটা অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সাম্য থাকবে, অধিকার থাকবে। সেই অধিকারের কথাই কর্নেল তাহের ভেবেছিলেন। তাই আমার মনে হয় যে অধিকার আদায়ের লড়াই, সেটা সশস্ত্র আন্দোলনের পথে না গণতান্ত্রিক আন্দোলনের পথে, সেটা আজকে বিবেচ্য বিষয় না। এটা পৃথিবীর সঙ্গে বিপ্লবের ধারা পরিবর্তন হতে পারে, কিন্তু লক্ষ্য এখানে স্থির। তো সেই স্থির লক্ষ্যে কর্নেল তাহেরের সঙ্গীরা, অনুসারীরা, তারা সেই লক্ষ্যেই তাদেরকে আন্দোলন সংগ্রামকে পরিচালনা করবে, এইটা আমরা আশা করি। এবং সেই লক্ষ্য পূরণের মধ্য দিয়ে কর্নেল তাহেরের স্মৃতির প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব বলে আমি মনে করি। আমি কর্নেল তাহেরের স্মৃতির প্রতি আবারও সম্মান জানাই। ধন্যবাদ সবাইকে, উদ্যোক্তাদেরকে আমাকে ডাকার জন্য, কিছু বলার সুযোগ দেওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ খান আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে আলোচক হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব আনোয়ার হায়াত খান বাদল। আমাদের মধ্যে আলোচক উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর মুস্তাক হোসেন। আমাদের মধ্যে এমনি উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সৈয়দ মিরন। আমাদের মধ্যে পাবনা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রাঙ্গা ভাই আছেন। এখানটা সিলেটের জাকির ভাই আছেন। ইমরান আল আমিন আছেন সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের সভাপতি শাহজাহান সাজু এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌতম শীল উপস্থিত আছেন। আসলে আলোচনা আমাদের ছাত্রলীগেরও করার কথা ছিল, কিন্তু যেহেতু ন্যাপের প্রধান, এই ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি ইসমাইল হোসেন, উনি মানে ঢোকার চেষ্টা করতেছেন, ঢুকতে পারতেছেন না। কেন ঢুকতে পারতেছেন না? কোনো টেকনিক্যাল প্রবলেম বা ওয়েলকাম, উনি চেষ্টা করলে ভাই আমি লিংক পেয়েছি। আচ্ছা, পেয়ে গেছেন। তো থ্যাংক ইউ, উনি আসছেন। আমি এখন এই মুহূর্তে আর ছাত্রলীগকে আর বক্তব্য দেওয়ার জন্য আমি আর অনুমতি পাচ্ছি না, কারণ সময় আধা ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের শামীম ভাই আছেন, আমাদের লন্ডন জাসদের প্রেসিডেন্ট এবং জাসদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামীম ভাই আসছেন, ওনাকে ধন্যবাদ। আমি এখন আমাদের জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক আমাদের সদস্য জনাব আনোয়ার হায়াত বাদলকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আপনার ইতে আনমিউট করে নিন। গরম তাপ বেরোচ্ছে। মাইকটা আনমিউট করেন, আনমিউট করেন। আপনার জুম ইউজটা আনমিউট করেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আপনার বক্তব্য দিন, এখন শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মনে আজকে 7 দিনটাই পার করছি। একটু আগে সাইদ ভাই যে বললেন, আমি তার বক্তব্যের সাথে দ্বিমত করি না, কিন্তু আমি ইদানিং কালে অন্যভাবে জিনিসটি দেখতে চাই বা দেখার জন্য চিন্তা করছি। আজকে 44 বছর আগে কর্নেল তাহের একটি অভ্যুত্থান ঘটিয়ে, যদিও ব্যর্থ অভ্যুত্থান ছিল, সে অভ্যুত্থানের পরে 6-8 মাসের মাথায় তাকে ফাঁসির কাস্টে হত্যা করা হয়েছিল। আমি বলতে চাই, কর্নেল আবু তাহের এবং জাসদ এবং 7 নভেম্বর 21 জুলাই এইগুলি সব সামর্থক জিনিস, একে অপরের সম্পূরক। আমি শুধু এইটুকু বলতে চাই, কর্নেল তাহেরের আদর্শ, উদ্দেশ্য, কর্নেল তাহের যে স্বপ্ন নিয়ে এদেশের অভ্যুত্থান ঘটিয়েছিলেন, বিপ্লবী কর্মকাণ্ড করেছিলেন, আমি স্পষ্ট বলতে চাই, জাসদের আজকে যতগুলো ভগ্নাংশ আছে, এসবের নেতৃত্ব কর্নেল তাহেরের সেই স্বপ্ন, সেই আদর্শ এখন আর বুকে ধারণ করে না। এবং বড়ই কষ্টের বিষয়, কর্নেল তাহেরের পরিবারও কর্নেল তাহেরের রাজনীতি, কর্নেল তাহেরের স্বপ্ন তারাও ধারণ করে না। এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় কর্নেল আবু তাহের বীরত্তম আওয়ামী লীগের পলিট ব্যুরোর মেম্বার ছিল, যে জিনিসটি আমাকে বেশি আহত করে।
এবং আমি মনে করি এই জাসদের হাজার হাজার কর্মী সংগঠক তারা কর্নেল তাহেরের স্বপ্ন এখনো বুকে ধারণ করে আছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা ইদানিং কালে অনেকেই বলি কর্নেল আবু তাহেরের সাথে জিয়া রহমান বিশ্বাসঘাতকতা করেছিল। যদি তাই হয় তবে আমি জানতে চাই আজকে 44 বছরের পর কর্নেল তাহেরের সাথে জিয়া রহমানের কি বিশ্বাস ছিল, যেই বিশ্বাসের ফলে জিয়া রহমান সেই বিশ্বাস ভঙ্গ করেছে। আসলে এই বিষয়গুলো আলোচনার দাবি রাখে। এখন আমরা এও জানি 1970 সালে শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি পেরামুনা একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটনার পরে সেখানে 10 লক্ষ কমিউনিস্টকে হত্যা করা হয়েছিল। আমরা এও জানি ইন্দোনেশিয়ার সুকর্ণর অভ্যুত্থানের পরে সেখানে প্রায় 5 থেকে 7 লক্ষ কমিউনিস্ট হত্যা করেছে। আমরা বুঝি না বাংলাদেশে 7 নভেম্বরের অভ্যুত্থানের ব্যর্থ অভ্যুত্থানের পর শুধুমাত্র কর্নেল তাহেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, বাকি সবাই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলো। এবং বড় আশ্চর্য, 2 বছর 3 বছর 4 বছরের মাথায় সমস্ত নেতৃবৃন্দ মুক্তি পেয়ে গেল। শুধুমাত্র কর্পোরাল আলতাফ এয়ারফোর্সের সে বন্দী হয়নি, তাকে টাঙ্গাইলে কম্বিং অপারেশনে তাকে হত্যা করা হয়। আমি আপনাদের সামনে শুধু একটু প্রশ্ন রাখতে চাই, কর্নেল তাহেরের সাথে জিয়ার কি বিশ্বাস ছিল, যেই বিশ্বাসটুকু জিয়া ভঙ্গ করেছে, এই বিষয়টুকু খোলাসা হওয়া দরকার। এবং এও দরকার আজকে জাসদ নেতৃবৃন্দ, বিশেষ করে আমি এই অংশের নেতৃবৃন্দের কাছে দাবি রাখবো, আপনারা এই জাসদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের যে মনের যে আকুতি, সেই আকুতি আপনারা ধারণ করেন। কর্নেল তাহের বিপ্লব করতে চেয়েছিলেন, কর্নেল তাহের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কর্নেল তাহের এদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন, সেই তার আদর্শ লক্ষ্য এখন বাস্তবায়ন তো দূরের কথা, কেউ স্বীকারও করে না, কেউ বিশ্বাসও করে না। জাসদের আজকে প্রায় 48 বছর ইতিহাসে এত রক্ত, এত ত্যাগ, এত তিতিক্ষা আমরা কিভাবে ভুলে যাই? আমাদের ভোলা ঠিক না। আমি আহ্বান করব এবং জাসদের এই অংশে, বিশেষ করে আম্বিয়া ভাই, প্রধান ভাই, এই অংশের কাছে আপনারা কর্নেল তাহেরের স্বপ্ন বাস্তবায়নের পথে আপনারা কর্মকাণ্ড শুরু করুন। কারণ এখনো জাসদের লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী তারা ঘরে বসে আছে, তারা একটা সঠিক কর্মসূচি চায়, তারা বিপ্লবের পক্ষে এগুতে চায়, তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা নিরলসভাবে কাজ করুন। আমরা আপনাদের সাথে আছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, কর্নেল তাহের অমর হোক, কর্নেল তাহের লাল সালাম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনোয়ার হায়াত খান বাদল, আমাদের শ্রমিক সংগঠনের নেতা, সাধারণ সম্পাদক। উনি বলেছেন সেই সময়ের প্রেক্ষাপটে কিভাবে কি ঘটনাগুলি ঘটেছে এর সামগ্রিক একটা মূল্যায়ন পার্টির পক্ষ থেকে হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের মধ্যে ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইসমাইল আমাদের সঙ্গে হাজির হয়েছেন। উনি অনেক কষ্ট করে আমাদের সঙ্গে এসেছেন। আমি ওনাকে, জনাব ইসমাইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে আমি এখনই ফ্লোর দিতে যাচ্ছি কিছু বলার জন্য। আপনি আপনার মাইকটা আনমিউট করে আপনি অবশ্যই আলোচনা শুরু করুন। আপনাকে ধন্যবাদ। কর্নেল তাহের দিবসের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা শরীফ নুরুল আম্বিয়া, উপস্থিত রয়েছেন নাজমুল হক প্রধান, অন্যান্য আলোচক বৃন্দ, আপনাদের সবাইকে ন্যাপের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কর্নেল তাহের সম্পর্কে আমরা সবাই জানি একজন দেশপ্রেমিক, যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। এবং কর্নেল তাহেরের ভূমিকা অসাধারণ ভূমিকা আমি বলবো। তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত পেয়েই 11 নম্বরের সেক্টরের দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং তিনি গণমানুষের মুক্তি এবং একটি বৈপ্লবিক সরকার গঠনের স্বপ্ন দেখতেন।
জিয়া যখন কারারুদ্ধ হন তিনি তাকে বের করার জন্য সহযোগিতা করেছেন। পরবর্তীকালে জিয়াউর রহমান তাকে হত্যা করেছেন এবং একটা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এবং আমরা এও জানি যে আমাদের এখন যে সময় চলছে এই সময়টা খুব দুর্যোগের সময়, করোনাকালীন সময়। এই সময় আমাদের প্রধান কাজ হলো মানুষকে করোনা থেকে মুক্ত করা এবং মানুষকে নানাভাবে সহযোগিতা করা। তার মধ্যে আজকে তাহের দিবসের যে আলোচনা সভা, এটা তবু আমাদের করতে হয়। কর্নেল তাহের এবং জাসদের রাজনীতির মধ্যে যেমন একটা সাদৃশ্য আছে, আবার দুইটার মধ্যে একটু আলোচনারও বিষয় থেকে যায়। তার মধ্যে আমি মনে করি জাসদের যে রাজনীতি, তার দুটো দিক। একটা হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের একটা দিক, আর একটা হলো খানিকটা হঠকারী পথে অগ্রসর হওয়া, যা মানুষ সমর্থন করে না সেই সময়। বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী চক্র, এবং বঙ্গবন্ধুকে হত্যা পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন, আমরা দেখলাম যে জাসদের অনেক নেতারাই তখন জিয়াউর রহমানের সঙ্গে আপোষ করেছেন, তার সহযোগিতা নিয়েছেন, অনেকে তার সুবিধা নিয়েছেন, অনেকে বিদেশে চলে গেছিলেন। এটা একটা আসলে চিন্তার কথা যে এত বড় একটা সংগ্রাম, সেই সংগ্রামে নেতৃত্ব দিল স্বাধীনতার পরে জাসদ যখন বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং বঙ্গবন্ধুকে যে স্বাধীনতা বিরোধী চক্র হত্যা করলো, তাদের সঙ্গে তাদের নেতা জিয়াউর রহমানের সঙ্গে তারা কিভাবে আপোষ করে বিদেশে যাওয়া, বিভিন্ন সুযোগ সুবিধা নিল, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। যাই হোক, আজকে আমি যে বিষয়টি বলতে চাই, আজকে বাংলাদেশের যে রাজনীতি সেটা হলো একটা অধোগতির রাজনীতি। আমি বলবো আজকে রাজনীতি নাজুক অবস্থা। যদিও আমরা জানি যে করোনা এখন আমাদের মুখ্য বিষয়, রাজনীতি এবং সংগ্রামের সবখানেই একই আলোচনা, কিন্তু তারপর আমি বলবো যে আজকে যে বাংলাদেশের শাসন চলছে, যে রাজনীতি চলছে, সেখানে নীতি নৈতিকতার কোনো ব্যাপার নেই। সুশাসনের অভাব প্রচন্ড রকমের। দেশ চলছে আমলাতান্ত্রিক পদ্ধতিতে। রাজনীতিবিদেরা যদি সৎ আদর্শবাদী না হন, তাহলে এই অবস্থার পরিবর্তন সম্ভব না। আমরা বলি যে আমলারা দেশ চালাচ্ছে, কেন চালাবে না? যদি রাজনীতিবিদেরা অসৎ হন, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ হয়ে যান, তাহলে কার উপরে মানুষ নির্ভর করবে? সুতরাং আমি পরিষ্কারভাবে এটা মনে করি যে আজকে আমাদের ফিরে দাঁড়ানোর সময় এসছে। রাজনীতিতে আদর্শবাদী না হলে অবস্থার পরিবর্তন সম্ভব না। রাজনীতির গুণগত পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, এবং আমি মনে করি সেই অবস্থা আমাদের সামনে এসছে। আমাদের আজকে করোনা উত্তর কালেও যে রাজনীতির যে ইকুয়েশন হবে, যে নতুন রাজনীতি ওয়ার্ল্ড ওয়াইড আজকে আমরা মানুষ প্রত্যাশা করছে, সেটা আদর্শবাদী রাজনীতি, সততার রাজনীতি। সেই রাজনীতি আমরা কিভাবে অগ্রসর হতে পারি, কিভাবে জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই প্রত্যাশা রেখে কর্নেল তাহের দিবসে কর্নেল তাহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। ধন্যবাদ আপনার জনাব ইসমাইলকে, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আপনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন আমি আমাদের সামনে ইতিমধ্যেই আমাদের অনেক পার্টির সাথী জনাব মনির শামীম, বিনা শিকদার, অনেককে দেখতে পাচ্ছি এসছেন। আমি এখন আলোচনা করার জন্য আহ্বান করব জাসদ স্থায়ী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা এবং আমাদের ডাকসুর জিএস সংগ্রাম পরিষদের নেতা জনাব ডাক্তার মুস্তাক হোসেনকে আমি আলোচনা করার জন্য আহ্বান জানাবো। আজকের সভার সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ জনাব রাশেদ খান মেনন, এসকে শিকদার, পঙ্কজ দা, ইসমাইল ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, জাসদের নেতৃবৃন্দ এবং যারা আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়েছেন সেই সব সাথীরা, গভীর শোক এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি কর্নেল আবু তাহেরকে। ৭৬ সালের এই দিনে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। কর্নেল তাহের, আমরা এতদিন পরও কেন তাকে স্মরণ করছি? একটা অতৃপ্তির বেদনা নিয়ে। কারণ কর্নেল তাহের এবং তৎকালীন জাতীয় সমাজতান্ত্রিক দল এবং সহযোগী সেই সংগঠনসমূহ, যার মধ্যে বিপ্লবী সৈনিক সংস্থা, বিপ্লবী গণবাহিনী ছিল, ছাত্রলীগ পুরো মাত্রায় সক্রিয় ছিল, অন্যান্য সংগঠন
হয়তো সেই গণসংগঠন হিসেবে কাজ করতে পারেনি। শ্রমিক জোট, জাসদ এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠন, আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটা সমাজতান্ত্রিক দেশ গড়বার জন্য আমাদের পূর্বসূরি নেতৃবৃন্দ তৎকালীন শাসক দল আওয়ামী লীগ থেকে বিদ্রোহ করে তাদের সেই ঝান্ডা উড়িয়েছিল, লাল ঝান্ডা। এবং সেই সময়টা ছিল বিপ্লবের কাল। 70-এর দশক, বিশ্বের চারিদিকে বিপ্লবের হাতছানি। কোনো কোনো দেশ বিপ্লবে সফল হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই হয়তো বিপ্লব ব্যর্থ হয়েছে। এবং যারা ব্যর্থ করবার জন্য বিপ্লব সেই সময় সক্রিয় ছিল, বাংলাদেশেও তারা সফল হয়েছে। বিপ্লব কেন সফল হলো না? কর্নেল আবু তাহের একটি গণতান্ত্রিক জাতীয় সরকার করবার জন্য যেই রণকৌশল রণনীতি নিয়েছিলেন, তৎকালীন জাতীয় সমাজতান্ত্রিক দল, ঠিকই বলেছেন আম্বিয়া ভাই, এভাবে পরিপক্কভাবে প্রস্তুত ছিল না। যদিও তাত্ত্বিকভাবে 1974 সালে খসড়া থিসিসে এই ধরনের বিপ্লবের কথা বলা হয়েছিল, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটাবো এবং একটা ঐক্যবদ্ধ সরকার হবে। কিন্তু সেই বিষয়টি পরিপূর্ণভাবে আত্মস্থ হওয়ার আগেই পরিবেশ পরিস্থিতি চলে আসলো এবং তৎকালীন নেতৃবৃন্দ যারা যারা বিভিন্ন এলাকাতে ছিলেন, আম্বিয়া ভাই নিজে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন, আরিফ ভাই দায়িত্বে ছিলেন এক অঞ্চলে, জনাব মনিরুল ইসলাম, যাকে মার্শাল মনির ভাবে চিনি, তিনি রাজশাহী রংপুর ডিভিশন এখন যেটা, সেখানে দায়িত্বে ছিলেন। সবাই কিন্তু একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সামরিক বাহিনীর ভেতরে এত দ্রুত অস্থিরতা এবং দেশের সার্বভৌমত্বের উপরে শঙ্কা, যেটি বিভিন্ন দেশে হয়েছে। রুশ বিপ্লবের সময়ও প্রথম মহাযুদ্ধের সেই করুণ অবস্থা, সেটা দ্রুত সামরিক বাহিনীর ভিতরে একটা অস্থিরতা তৈরি করে এবং লেনিন তাকে খুব প্রমাণিত হয়েছে পরবর্তীতে লেনিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ব্যর্থ হলে হয়তো কর্নেল তাহারের মতো তাকেও ব্যর্থ বলা হতো। কাজে সবকিছু বিপ্লবী চেষ্টা সফল হয় না, কিন্তু লেনিনের সেই মডেলটি আমাদের পূর্বসূরি নেতৃবৃন্দের মনে খুব দাগ কেটেছিল এবং ঠিক 7ই নভেম্বরে যেন সৈনিক জনতা অভ্যুত্থানে রাজপথে ফেটে পড়ে এবং সেই পরিস্থিতিও এত দ্রুত পেকে উঠেছিল যে সেটাই তৎকালীন নেতৃবৃন্দ মনে করেছিলেন হয়তো সফল হওয়া যাবে। শঙ্কা ছিল। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই বিষয়ে খুবই তারা নারাজ ছিলেন যে এত দ্রুত মানুষ প্রস্তুত নয়, মানুষকে জানানো হয়নি, দল প্রস্তুত নয়। কিন্তু বিপরীত পক্ষে যারা এর পক্ষে ছিলেন তারা বলেছেন যে এরকম সময় বারে বারে আসবে না। এই সময় তারা রুশ বিপ্লবের কোটেশন দিয়ে বলেছিলেন যে 7 তারিখের আগে টু আর্লি হয়ে যায়, 7 তারিখের পরে টু লেট হয়ে যাবে। ঠিক এরকম কোটেশন এলিফ্যান্ট রোডে তাহের ভাইয়ের বাসায়, আমরা তখন খুবই ছোট, আমরা ঢাকা নগরে কাজ করতাম, আমরা এই কথাটা শুনেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সফল হওয়া যায়নি। কিন্তু যেই বৈপ্লবিক স্পর্ধা কর্নেল তাহের এবং তার সহযোগীরা দেখিয়েছিলেন, এটি ইতিহাসে অনন্য এবং তার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ছাত্রলীগ সহ আমাদের সকলের নাম। আমরা শত চেষ্টা করলেও সেটা বুঝতে পারবো না। সেটা এটা আমাদের পরিষ্কার হতে হবে, সেই ঘটনাটি ষড়যন্ত্র ছিল না। ষড়যন্ত্র হলে সফল হতো, ষড়যন্ত্র হলে জিয়াউর রহমানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি হতো। জিয়াউর রহমানকে সামনে রেখে একটা সৈনিক জনতার অভ্যুত্থান সফল করবার জন্য নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করেছেন সেই সময়ের প্রেক্ষিতে এবং মুক্তিযুদ্ধের যে সমৃদ্ধ চেতনা, সেই চেতনাকে সামনে নিয়েই তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। ওই সময় বাংলাদেশে এর চাইতে অধিক পরিপক্ক, অধিক কি বলে সঠিক বৈপ্লবিক নেতৃত্ব দৃশ্যমান ছিল না। আজকে অনেকে অনেক কথা বলতে পারেন, যারা ওই সময় বৈপ্লবিক লাইনে ছিলেন তাদের মধ্যে কেউই মুক্তিযুদ্ধে কোনো অগ্রণী ভূমিকা পালন করতে পারেননি। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সবাই, আমি নিশ্চয়ই অস্বীকার করব না, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা সৃষ্টি করেছেন 60-এর দশক থেকে, মুক্তিযুদ্ধকে যারা রাজনীতিতে ছিলেন, ছাত্র রাজনীতিতে ছিলেন, যারা সক্রিয়ভাবে নিয়ে গেছেন, সেই নেতৃত্বের একটা ঘনীভূত রূপ ছিল জাসদের মধ্যে এবং সেখানকার কর্নেল আবু তাহের গোটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে উঠে এসে
একটা পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, তার সেই বিপ্লবী চেষ্টা খুবই ক্ষণস্থায়ী সাফল্যের মধ্যে দেখা গেছে। এবং এটা যদি আজকে অনেকে আমরা বলতে পারি, কিন্তু ওই সময় দলের ভেতরে তো নয়, দলের বাইরেও এমন কেউ ছিল না যিনি বলতে পেরেছিলেন যে সামাজিক যে ভারসাম্য, সেই ভারসাম্য আমাদের পক্ষে কতটুকু থাকবে, আন্তর্জাতিক ভারসাম্য যা ছিল সেটা কতটুকু আমাদের পক্ষে থাকবে। সেটা ওই সময় সর্বোচ্চ নেতৃত্বের বিকাশ, তাত্ত্বিক বিকাশ ছিল তৎকালীন জাসদ নেতৃবৃন্দের ভেতরেই। যাই হোক, তারপর আমরা সফল হইনি, কিন্তু একটা স্বপ্ন ছিল। কর্নেল তাহেরের ফাঁসির পরে আম্বিয়া ভাই থেকে শুরু করে জলিল রব, ইনু ভাই, তারা সব কারাগারে চলে গেলেন। আমরা আশায় ছিলাম যে 7ই নভেম্বরের যে বিপ্লবের শিক্ষা, সেই বিপ্লবের শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা সফল হব। এখানেই আমাদের হয়তো দুঃখ আসবে, এই জন্য অনেক কথা আসছে। দল প্রথমে বাসদ ভাগ হয়ে গেল। এই 7ই নভেম্বর একটা অন্যতম ইস্যু ছিল যে আমরা সঠিক করেছি না বেঠিক করেছি। যে কর্নেল তাহেরের ফাঁসি এবং হাজার হাজার কর্মীদের আত্মত্যাগ, অনেকের অঙ্গহানি ঘটেছে। কর্নেল তাহেরের হত্যার প্রতিবাদ করতেই অনেক জীবন দিয়েছেন। হয়তো সুদূর গ্রামাঞ্চলে কর্নেল তাহেরকে তারা কখনো চোখের দেখাও দেখেননি, এমন এমন কর্মী মারা গেছেন, জীবন দিয়েছেন, জেল কেটেছেন দীর্ঘদিন। আমাদের নেতৃবৃন্দ, আমি বলবো তৎকালীন নেতৃবৃন্দ জনাব আসম আব্দুর রব, মেজর জলিল, তারা কারাগারে ছিলেন, তারা 7ই নভেম্বরে জেলখানায় ছিলেন, কিন্তু তারাও হাসি মুখে কর্নেল তাহেরের সঙ্গে জেল বরণ করে নিয়েছেন। তারা ঘটনার কিছুই জানতেন না, কিন্তু তারা তাদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন। কর্নেল তাহের এবং যেসব জাসদ নেতৃবৃন্দ বাইরে ছিলেন, ছাত্র নেতৃবৃন্দ বাইরে ছিলেন, তাদের কর্মকাণ্ড একটা অভূতপূর্ব আত্মত্যাগ, অভূতপূর্ব একাত্মতা। এটা কখনোই ম্লান হবার নয়। আজকে অনেকের ভূমিকা আমাদের হয়তো পছন্দ নয়, নিশ্চয়ই তাদের ভূমিকা আমারও পছন্দ নয়, অপক্ষান্তরে তাদের কাছে আমাদের কারা করা ভূমিকা পছন্দনীয় নয়। কিন্তু সেই সময় গোটা দল, সমস্ত কর্মী, সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সবাই যেভাবে একাত্মতা দেখিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি বলবো অনন্য ঘটনা, অভূতপূর্ব ঘটনা। একজন নেতা, একজন কর্মীও বলেনি আমি এটা জানতাম না, আমি এর বিরুদ্ধে নেই। হ্যাঁ, যখন আমাদের কর্নেল তাহেরের আত্মত্যাগের পরে নতুন করে সঠিক আন্দোলন, সঠিক সেই আমরা করতে পারলাম না, একটা সময় পরে এসে যখন আমরা আত্মসমালোচনায় মুখর হলাম, তখন কাদা ছোড়াছুড়ি হলো, এবং সেটাও চূড়ান্ত কাদা ছোড়াছুড়ি। সেটারও কিন্তু নজির আমাদের দেশে খুবই কম। হ্যাঁ, নকশাল আন্দোলনের ব্যর্থতার কথা শুনেছি, সেখানে তো আমরা ঘটনা অনেক জানি না, কিন্তু জাসদের সব ঘটনা ছিল প্রকাশ্য। আমরা নজিরবিহীন কাদা ছোড়াছুড়িও করেছি, মানুষকে হতাশ করেছি, কর্মীদেরকে হতাশ করেছি, তারপরেও আবার ঘুরে দাঁড়িয়েছি। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করবার যে লাইন, সেই লাইন নিয়ে আমাদের দলের সেই বিভ্রান্তিকে কাটিয়ে তুলে আমরা আবার জিয়াউর রহমানের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সে গৌরবকে আবার জাসদের পুনর্জন্ম ঘটাবার আমরা চেষ্টা করেছি 80-র দশক। এবং সেই পুনর্জন্ম ঘটাবার জন্য যে আমাদের চেষ্টা, সেটাও একটা ত্যাগের ইতিহাস। গণতান্ত্রিক আন্দোলনে বৈপ্লবিক চেতনা নিয়ে আপোষহীন লড়াই, এবং সেই লড়াইয়ে আমাদের ভূমিকাটাই আজ পর্যন্ত আমাদেরকে সমাজে টিকিয়ে রেখেছে, আমাদের পরিচিত করেছে। আমি খুব বেশি বাড়াবো না। কর্নেল তাহেরের আত্মত্যাগের সেই প্রেরণা, বৈপ্লবিক প্রচেষ্টা, প্রচণ্ড সাহস, তৎকালীন নেতৃবৃন্দের সীমাহীন আত্মত্যাগ, নজিরবিহীন নির্যাতনের মুখেও তারা মাথা নত করেননি। তারা বীর দর্পে বলে গেছেন আমরাই তাহের, আমরাও তাহের, দরকার হলে আমাদেরকেও ফাঁসি দাও। সেই চেতনাটাকেই আমরা স্মরণ করব। এবং তারপরে 80-র দশকে আমাদের যেই ছাত্র যুব সমাজের সংগ্রাম, সেটাকে পাথেয় করে আমরা আসুন এই 2020 এর দশক আমরা নতুন ইতিহাস রচনা করি। তাহলেই তাহের দীপ্যমান থাকবেন, তাহলেই তাহেরকে নতুন প্রজন্ম স্মরণ করবে। শুধুমাত্র আমরা তাকে স্মরণ করে ফেসবুকে ছবি দিয়ে বা বই ছাপিয়ে কর্নেল তাহেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। কর্নেল তাহেরের উত্তরসূরি যারা আমরা আছি, আমরা যদি নতুন সংগ্রাম গড়ে তুলতে পারি, মানুষকে নতুন পথ দেখাতে পারি, আমরা মানুষকে শোষণ মুক্তি নতুন রাস্তা দেখাতে পারি, এবং আমরা সেই নতুন ত্যাগের ইতিহাস সৃষ্টি করতে পারি, তাহলে আঙ্গুল তুলে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা বলবে এদের পেছনে ছিল আবু তাহের, এদের পেছনে ছিল মুক্তিযুদ্ধের শত শত লক্ষ লক্ষ শহীদ। এবং তাহলে আমরা তাহেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আসুন আমরা আজকের এই দিনে 44তম মৃত্যুবার্ষিকীতে ফাঁসির সেই স্মরণে আমরা সেই শপথই গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব ডাক্তার মুশতাক হোসেনকে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবীণ আজকে আলোচক জনাব ইনু রত্ন, আমি ওনাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক, ওনাকেও স্বাগত জানাই। এছাড়া আমাদের মধ্যে জাসদের অনেক কর্মী সাথী বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তাদের
এই প্রধান সাহেব, প্রধানের মিউট হয়ে গেছে। হ্যাঁ, ছিল। শুভেচ্ছা জানাচ্ছি। মিউট আছে? এখন খুলছে, এখন খুলছে। এই এখন যদি ইন্দুনন্দন দত্ত বলতে চান, তারপর মোহাম্মদ খালেদ, ওনারা ঢুকতে পারতেছে না ওখানে। মোহাম্মদ খালেদের ফোন অপারেট করে ওনার মেয়ে, এখন মেয়ে বাসায় নাই, কাজে উনি এখন মিটিং এ ঢুকতে পারতেছেন না। উনি শুনতেছেন, বলতে আমি শুনতেছি কিন্তু আমি ঢুকতে পারতেছি না। এখন খালেদ সাহেব আসতে পারবে না, ইন্দুনন্দন দত্ত আসতে, উনি যদি আলোচনা করেন ভালো, তারপরে আপনি বলবেন, কেননা তারপরে আমাদের যে প্রধান দুই বক্তা পঙ্কজ ভট্টাচার্য এবং রাশেদ খান মেনন, ওনারা দুজন বলবেন। কাজে আমি বলবো যে ইন্দুনন্দন বলার পরে আপনি বলে ফেলেন। কিন্তু তাকে আহ্বান জানাচ্ছি বলার জন্য। সম্মানিত সভাপতি, আপনারা কি আমার কথা বক্তব্য শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের এই ভার্চুয়াল এই সভায় সংযুক্ত সব ধরনের সব নেতা কর্মী, শুভানুধ্যায়ী, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমরা খুব গভীর শ্রদ্ধার সাথে, গর্বের সাথে আমরা স্মরণ করছি আমাদের বীর বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহেরকে। আমাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। এই দলের উদ্দেশ্য ছিল জাতির শোষণ মুক্তি। আমাদের কার্যকলাপ, আমাদের বিপ্লবী চেতনা বা জনগণের মানসিক অবস্থা, একটা দেশে একটা সফল বিপ্লব করার যে প্রস্তুতি, সে প্রস্তুতি, জনগণের অবস্থা বা অবস্থিত রাজনৈতিক পরিস্থিতি সবকিছু হতো সঠিকভাবে, হতো সমান্তরাল ভাবে, আমরা সঠিকভাবে সবগুলিকে এক জায়গায় সঠিকভাবে সমন্বয় করতে পারি নাই, যে জন্য আমাদের এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের স্বপ্নটা ছিল কিন্তু আসলে মহৎ। আমরা আজকে কর্নেল তাহেরের সমস্ত কার্যকলাপকে ডাক্তার মোস্তাক হোসেন যেটা বলেছেন, সবকিছু আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি। আমরা আমাদের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য তখন আসলে পরিলক্ষিত হয়েছিল। সব শ্রেণীর নেতা কর্মীরা, শীর্ষ নেতা থেকে শুরু করে একদম গ্রাম বাংলার প্রতিটি পর্যায়ে কত নেতা যে কত আত্মত্যাগ করেছেন তার কোনো ইতিহাস নেই। এরকম হাসি মুখে দেশের জন্য যে প্রাণ দেওয়ার একজন মানুষ ইতিহাসে কিন্তু খুঁজে পাওয়া বড়ই বড়ই মুশকিল। আমরা আজকে সেদিন এই 21শে জুলাই আমরা স্মরণ করছি। আজকের এই দিনে আমরা নবরূপে নতুন করে আমরা জাতিকে আমরা পথ দেখাতে চাই। আমরা সমস্ত যুব ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি, তোমরা সবাই জেগে ওঠো, শোষণ মুক্তির জন্য, বৈষম্যের বিরুদ্ধে, সমতার জন্য, মানবিক মর্যাদার জন্য, গণতন্ত্রের জন্য, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের আজকে আগে আসতে হবে। আজকে যদি আমরা সবাই যদি একত্রে যদি এগিয়ে এসে এই জাতিকে যদি মুক্তি দিতে চাই, তাহলে সবাই আজকে আন্দোলন সংগ্রাম আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাও অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা আবার দুর্নীতি মুক্ত প্রশাসনও চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা এই সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক নির্যাতন আজকে বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে কিন্তু আজকে ঘটছে, এগুলির কোনো বিচার হচ্ছে না। আজকে যে কোনো একটা অজুহাত দেখিয়ে, যে কোনো একটা গুজব সৃষ্টি করে আজকে সংখ্যালঘু ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ধন সম্পদ মান সম্ভ্রম আজকে হানি হচ্ছে, কিন্তু এগুলির বিরুদ্ধে সরকার কঠোর হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি সর্বত্র দেখা যাচ্ছে। লুটেরা অর্থনীতি আজকে দেশে পরিষ্কার ভাবে এটা প্রতীয়মান হচ্ছে। এটার বিরুদ্ধেও কার্যকর ভূমিকা যেটা করার কথা দরকার ছিল সেটাও কিন্তু হচ্ছে না।
আমরা যেমন বিচার চাই, আমরা যেমন সঠিক বিচার চাই, তেমনি আবার বিচারবিহীন ভাবে আমরা কোনো হত্যা আমরা চাই না। আমরা গণতন্ত্রের সঠিক প্রয়োগ চাই, সুশাসন চাই। আমরা গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করে আমরা বৈষম্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংগ্রামী বন্ধুরা, তাহের দিবসে আজকে এটাই হোক আমাদের মূল মন্ত্র, যাতে আমরা দলমত নির্বিশেষে যে সমস্ত ইস্যুতে আমাদের একটা জাতীয় ঐক্য আছে, এই জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করি। 14 দলের আজকে যে কার্যহীনতা, 14 দল আজকে একটা মানে আপনার কাগজে কলমে 14 দল আছে, কিন্তু 14 দলের বিস্তৃতি নাই, 14 দলের আজকে পরিপূর্ণ প্রয়োগ নাই। 14 দলকে আজকে গ্রামে গঞ্জে পর্যন্ত, জেলা উপজেলা পর্যন্ত আজকে যে বিস্তার করার যে আমাদের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা কোনো কিছু নাই। দেশের পরিকল্পনা এবং বাস্তবায়নে দেশের আমাদের কোন অংশ সঠিক কার্যকর কোনো অংশগ্রহণ নাই মহাজোটের একটা শরিক অংশীদার দল হিসেবে। তাই আমি অনুরোধ করছি, মহাজোটের শরিক সমস্ত রাজনৈতিক দলগুলোকেও আমি অনুরোধ করছি, 14 দলকে আরো কার্যকর করেন। 14 দলের মধ্যে থেকে আমরা সরকারের শুধু এক ব্যক্তির প্রশংসা করছি, এক ব্যক্তিকে আমরা মনে করছি যে আমাদের সর্বশেষ অবলম্বন, কিন্তু আসলে কি একটা দেশে কি এক ব্যক্তির পক্ষে কি এটা সম্ভব? এটা তার সাথে তার সমস্ত সরকার কাঠামো যদি একই সুরে যদি কাজ না করে, প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যদি আজকে যদি এই নীতি যদি অনুসরণ করে যদি না হয়, তাহলে দেশকে কিভাবে আমরা জনগণকে আমরা মুক্তি দেবো, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ আমরা প্রতিষ্ঠা করব? তাই কর্নেল তাহেরের আজকের এই 21 জুলাইতে আমরা কর্নেল তাহেরের প্রতি আমাদের দল শ্রদ্ধা নিবেদন করছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রনাথ দত্তকে। উনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কর্নেল তাহের দিবসকে স্মরণ করেছেন, কর্নেল তাহেরকে স্মরণ করেছেন। মাননীয় সভাপতি আমাকে বলার জন্য বলেছেন। আসলে আমাদের শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ যারা এসছেন বাইরের থেকে সবাই বিস্তারিত আলোচনা করেছেন। আমি দলের পক্ষ থেকে কয়েকটি বিষয় শুধু আপনাদের সঙ্গে অবতারণা করতে চাই। আজকে আপনারা জানেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আগে সবসময় ষড়যন্ত্র বহাল ছিল। আমরা জানি দেশ স্বাধীনের পরে যখন মুক্তিযুদ্ধটাকে কিভাবে দেখেছিল, আমরা জানি মুক্তিযুদ্ধের অপরিত আকাঙ্ক্ষা ছিল। কর্নেল তাহের দুইভাবে মুক্তিযুদ্ধটাকে দেখেছেন বলে আমি মনে করি। এক, পাকিস্তান হানাদার শক্তি থেকে মুক্ত হওয়া, যেটা সাইড রেগুলেশন। 2, জনগণের মুক্তি নিশ্চিত করা। এই জনগণের মুক্তি নিশ্চিত করার কাজটা 9 মাসের মুক্তিযুদ্ধে সম্পন্ন হয় নাই, যে কারণে কর্নেল তাহের বাংলাদেশ জাসদ যখন এই স্লোগান তুলল শোষণ মুক্তি সমাজ বিপ্লব, তখন কর্নেল তাহের জাসদের সঙ্গে যুক্ত হলেন। আমাদের জাসদ ঠিকভাবেই কাজ করছিল। আমাদের জেলায় ডিস্ট্রিক্টে ফোরাম, থানায় ফোরাম, ইউনিয়নে, গ্রাম পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের কাজ বিস্তৃত হচ্ছিল। শ্রমিক ছাত্র সংগঠন সমস্ত জায়গায়, এমনকি সত্যি আজকে অস্বীকার করলে আপনি সেনাবাহিনীর মধ্যে বিপ্লবী সংস্থা গড়ে তুলেছিল কর্নেল তাহের নেতৃত্বে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই কাজটা যখন আগাচ্ছিল, ঠিক তখন এই চক্রান্তকারী গোষ্ঠী, ষড়যন্ত্রকারী গোষ্ঠী, দেশ বিদেশি চক্র একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে শুধু নয়, সমস্ত পরিবারটিকে নৃশংসভাবে হত্যা করে দখল করে। আপনারা জানেন সেই সময় দখল করে যারা ক্ষমতায়, তারা আওয়ামী লীগের লোক, খন্দকার মোস্তাকরা। আওয়ামী লীগ অনেক কথা বলে সাথে সম্পর্কে, কিন্তু খন্দকার মোস্তাক সম্পর্কে একটি বাক্য বিনিময় করেন। এবং খন্দকার মোস্তাক পার্লামেন্টের অধিবেশন ডেকেছিলেন, হ্যাঁ, সেখানে মেজরিটি আওয়ামী লীগের পার্লামেন্টের সদস্য আসেন নাই, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা একেবারেই কম না। এই সবাই এসে বঙ্গবন্ধুর হত্যাটাকে ইনডেমনিটি করে একটা শাসন চালানোর চেষ্টা করলেন। সেটা বঙ্গভবন কেন্দ্রিক এবং গুটি কয়েক যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে সেই লোকগুলিকে নিয়েই চেষ্টা করলেন, যেটা জনগণ থেকেও বিচ্ছিন্ন, ক্যান্টনমেন্ট থেকেও বিচ্ছিন্ন, এবং দেশটাকে একটা মারাত্মক খারাপ জায়গার দিকে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা যারা দেশপ্রেমিক লোক, তারা ভাবলো এই চক্রটি, খন্দকার মোস্তাক, ডালিম, রশিদ চক্র, দেশটাকে একটা ধ্বংসের জায়গায় পরিণত করছে। আমরা জানি সেই সময় হত্যাকারীরা যেমন ক্ষমতা দখলের চক্রান্ত, ক্ষমতা দখলটাকে প্রলম্বিত করতে চাচ্ছে, আবার এখান থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার চেষ্টাও করছে।
এবং তারা প্রথমেই তারা আমেরিকা যাওয়ার চেষ্টা করে, পরে একটা বিশেষ বিমানে করে তারা, আমার মনে আছে ওই সময় 54 জন একটা পরিবার পরিজন সহ একটা বিশেষ বিমানে তারা ব্যাংককে চলে যায় এবং জেলখানায় সে হত্যাকাণ্ডগুলি করে। আজকে জনমনে এই সন্দেহ আসে যেখানে হত্যাকাণ্ডটা কখন হয়েছে, খালেদ মোশাররফ সাহেব যখন ক্ষমতা দখল করে নিজে ব্রিগেডিয়ারে ব্যাক করেন, জেনারেল হয়ে যান, তাই না? ঠিক এই সময় একটা সেফ প্যাসেজ ওরা যেখানে হত্যাকাণ্ড করে পরিবার পর্যন্ত চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। আজকে আমি যদি ওই সময় 7ই নভেম্বর হওয়ার আগের কয়েকটা দিন, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ যদি ঘটনা যদি বিশ্লেষণ করি, আমরা জানি এই বিষয়ে আর্মির কিছু লোক বই লিখেছেন, 3টি সেনাবুত্থানের বই আছে, আরো অনেকেই লিখেছেন। যদি বিশ্লেষণ করি এবং সত্যি কথা বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই সময় ঘটনাগুলো তদন্ত একটা যদি করে, একটা শ্বেতপত্র প্রকাশ করে, আজকে আমার বাবু খান যে প্রশ্নটা উত্থাপন করলেন, নিশ্চয়ই সেই প্রশ্নের সুরাহা মিলবে। আজকে আমরা জানি কর্নেল তাহের সেই সময় উনি নারায়ণগঞ্জে ছিলেন, আমি ঢাকায় ছিলাম না, আমি পঞ্চগড়ে ছিলাম। আমার সাথী বন্ধু মুস্তাক বলেছেন, তাই না, যে হ্যাঁ বিপ্লব 6 তারিখে, 6 তারিখ 8 তারিখ না 7 তারিখ, 7 তারিখেই উৎকৃষ্ট সময়। ঠিক নারায়ণগঞ্জ থেকে উনি অসুস্থ অবস্থায় ঢাকায় এসে একটা সিদ্ধান্ত নিয়ে সেই বিপ্লবের ডাক দিয়েছেন। আজকে বিপ্লব ব্যর্থ হয়েছে, কর্নেল তাহের ব্যর্থ হন নাই। কর্নেল তাহের জীবনটা গেছে শহীদের মর্যাদাতে। আমরা জানি ভারত সেই বিটিভির আন্দোলনে অনেক যেরকম অনেক লোক, ক্ষুদিরাম অনেক মারা গেছেন, শহীদ হয়েছেন, তাই না? কিন্তু আলটিমেটলি চূড়ান্ত লক্ষ্যে সেই আন্দোলনটা বিফল হয় নাই। আজকের প্রেক্ষাপটে 44 বছর পর আজকে ঠিকই বাংলাদেশের বর্তমান সময় যদি দেখি, আমি শাসন ব্যবস্থার যে অবস্থা, সরকারের যে অবস্থা, বিরোধী দলের যে অবস্থা, সবে কেমন যেন লেগে পড়ে। কেউ কোনো শ্বাস প্রশ্বাস ফেলতে পারছে না। সরকার খুব সুখে আছে মনে করছি না, নিশ্চয়ই না। আমরা জানি সরকারের পক্ষ থেকে কোনো একটা কথা পরিষ্কার বলা হচ্ছে না। এই যে শাহেদ ছেলেটি, সেই ছেলেটি বা সেই লোকটি আমার সঙ্গেই টকশো করেছে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয় উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে। হ্যাঁ, তখন ওনারা কিচ্ছু প্রতিবাদ করেন, এখন বলছেন যে না সে আওয়ামী লীগের কেউ না। যদি স্বীকার করতো যে হ্যাঁ ভুল ক্রমে সে আওয়ামী লীগে ঢুকছিল, আমরা তাকে এখন বহিষ্কার করছি, তাহলে বুঝতাম দায়িত্ব রয়েছে। তার মানে বর্তমান সরকারও জনগণের কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। লুটপাট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনী ঠিকমতো কোথাও আমি দেখলাম ফেসবুকে, সত্যি জানি না, ওল ঢাকায় একটা স্বর্ণকারের বাড়িতে ঢুকে অমানসিক অকথ্য রাজীব কর তাকে নির্যাতন করা হয়েছে। এই ঘটনাগুলি সমুদায় কি ইঙ্গিত করে? ইঙ্গিত করে দেশে একটা অস্বাভাবিক অবস্থা চলছে। আমি মনে করি সেই সময় যারা দখল করেছেন তারা একটা অস্বাভাবিক তৈরি করেছেন। কর্নেল তাহের বরঞ্চ 7ই নভেম্বর সিপাহী জনতা অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে সেটা স্বাভাবিক অবস্থায় সেটাকে নিয়ে এসেছিলেন। আমরা জানি কর্নেল তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন নিয়ম লঙ্ঘন করে। উনি কেন করেছেন, দেশি বিদেশি চাপ ছিল সেটাও বের হবে, কিন্তু এটা সত্য যে কর্নেল তাহেরকে সেই সময় ফাঁসি কাস্টে হত্যা করার কোনো বিধি ছিল না। করে ভুল করার পরে ওইটা আবার সংশোধন করেছেন, খুব দুর্ভাগ্যজনক। বললাম এই কারণে পৃথিবীতে দ্বিতীয়টা নেই। আমি আজকের প্রেক্ষাপটে আমি বাংলাদেশ জাতীয়ের পক্ষ থেকে সমস্ত কর্মী সাথে থেকে এই আহ্বানটা জানাতে চাই যে যারা আমরা কর্নেল তাহের অনুসারে, তারা একটা বক্তব্যে আমরা কঠিন হই, দৃঢ় হই, সেটা হচ্ছে এই অসাম্প্রদায়িক দেশটাকে কর্নেল তাহের মুক্তিযুদ্ধের মধ্যে যেমন দেখেছিলেন গণমানুষের মুক্তি, সেই মুক্তির জন্য অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে আমরা যাতে সেই সংগ্রামটাকে এগিয়ে নিতে পারি, সেইটাই আমি আহ্বান জানাই আপনাদের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে দুজন সুনামে খ্যাত আমাদের আলোচক আছেন, একজন পঙ্কজ দা, একজন মেনন ভাই, দুজনেই বন্ধু, একসময় ছাত্রায়ন করেছেন। আমি এখন আজকের এই আলোচনা করার জন্য প্রথমে আহ্বান জানাবো ঐক্যনপের সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন জনাব পঙ্কজ ভট্টাচার্যকে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি ইনমুট করে নেন দাদা, আপনার মাইক দিন। ধন্যবাদ। ঠিক আছে। শ্রদ্ধেয় সভাপতি, শরীফ নুরুল আম্বিয়া, দেশের গণমানুষের আন্দোলনের একজন সৈনিক, দীর্ঘ সংগ্রামের ঐতিহ্য ধারণ করে আছেন, সাধারণ সম্পাদক, প্রধান, সেও আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা মানুষ। ইতিপূর্বে যারা আলোচনা করেছেন তাদের আলোচনাও আমি যথাসাধ্য শুনেছি।
আজকে এই দিনটা আমাদের কাছে খুব মর্মান্তিক একটি দিন। এদেশের হাতে গোনা কিছু মানুষ যারা সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে অসম সাহসিকতা নিয়ে আদর্শবান, ত্যাগী, দেশপ্রেমিক কর্নেল তাহেরের মতো জীবন দান করে যাওয়া এবং লড়াই সংগ্রাম গড়ে তোলা, এই ভূমিকা পালনের মধ্যে দিয়ে তিনি নিজেই একটা আদর্শিক জায়গায় নিজেকে স্থাপন করেছেন এবং সেই একটি ধারা বাংলাদেশের, যেটা নিয়ে নানা বিতর্কেরও সূত্রপাত হয় অনেক সময়। মুক্তিযুদ্ধের প্রথম অগ্রবাহিনী মধ্যে যারা ছিলেন, সেই অগ্রবাহিনীর মধ্যে আওয়ামী লীগ ঘরানার ত্যাগী কর্মীকুল, তাদের সিংহভাগ পরবর্তীকালে জাসদে রূপান্তরিত হন। সেই অগ্রবাহিনীটাকে একটি ধারার সৃষ্টি করেছে, যেই ধারা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং অব্যাহত রেখেছেন বিশেষ করে অনেকের শিকার হওয়ার পরে জাসদ, অনেকের শিকার হওয়ার পরে জাসদ এখনো পর্যন্ত সেই ধারাটি, মুক্তিযুদ্ধের অগ্রবাহিনীর আদর্শিক ধারাটি এখনো পর্যন্ত ধরে রেখেছেন বলে আমি মনে করি। আজকের এই জাসদের যে সভা হচ্ছে, কর্নেল তাহের বীরত্বকে স্মরণ করা হচ্ছে, তারাই এই ধারণ করেন বলে আমি মনে করি। অন্য অনেক শত শত হাজার হাজার কর্মী প্রাণ দিয়েছে, জেনে দিয়েছে, না জেনেও দিয়েছে, প্রাণ দিয়েছে সেই একটা বিশ্বাস থেকে। সেই বিশ্বাসটা ছিল সমাজ পরিবর্তন। তাহেরকে আমরা শুধু একজন সেনানায়ক হিসেবে দেখি না, দেখি সমাজ পরিবর্তনের একটা মূর্ত প্রতীক। সেই সমাজ পরিবর্তন জনগণকে সাথে নিয়ে, জনগণকে দিয়ে সেই পরিবর্তন সাধনের যে সাধনা, সেটা তিনি করেছেন। তাই কর্নেল তাহের একটা বিশিষ্ট নাম আমাদের দেশে। যারা স্বাধীনতা সংগ্রামী বড় বড় দিকপাল, তাদের সারিতে তিনি আছেন, তিনি থাকবেন। তাকে চিরদিন ত্যাগের মহিমায় আমরা দেখব, চিরদিন তাকে আমরা আপসহীন স্বাধীনতা সংগ্রামী হিসাবে তাকে আমরা বিবেচনা করব, দেখব, শ্রদ্ধা করব এবং শ্রদ্ধার আসনে তিনি অভিষিক্ত হবেন। যে ধারাটি কর্নেল তাহের এবং আজকের সভাপতি সহ নেতৃবৃন্দ বহন করছেন, আমি অন্যান্য ধারার মধ্যে বিভক্ত জাসদের মধ্যে যে ত্যাগী কর্মীর অভাব আছে সেটাও আমি মনে করি না। তারাও করেছেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই তারা এগিয়ে গেছেন। এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের একটি বিশ্বস্ত ধারা হিসাবে তারা চিহ্নিত আছেন। এটা একটা কম গুরুত্বপূর্ণ বিষয় না, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ জাসদ নাম নিয়ে আজকে মুক্তিযুদ্ধের অগ্রবাহিনী ঐক্যের সাধনাও চেষ্টা করে যাচ্ছে। এটাও আমরা দেখতে পাই, সব সময় ঐক্যের আহ্বান তারা দিয়ে যাচ্ছেন। আজকে তাহের দিবসের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা যখন প্রবেশ করলাম একটা পর্যায়ে, মুক্তিযুদ্ধের পরে
পরম বিশ্বাসের সাথে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষকে সেবা করতে আমরা সকলে মিলে দেশটা গড়ব, এইরকম সম্ভাবনার সময়ে তখন মাত্র 2-2.5-3 বছরের মাথায় এখানে বিপ্লবী পরিকল্পনা কার্যকর হয়ে গেল। সেখানে জাসদের সেই চেষ্টা, এটা গণসম্পৃক্ত বিপ্লবের পরিবর্তে সেটা চলে গেল, হাতছাড়া হয়ে গেল কতগুলো পাকিস্তানি ধারায় দেশটাকে নিয়ে যাওয়ার সাধনায় যারা ছিলেন। মুক্তিযুদ্ধের মুখোশও ছিল তাদের, নাম ধরেই বলতে পারি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মুখোশ পরেছিলেন, কিন্তু পাকিস্তানি ধারায় রাজনীতির প্রতি তার আকর্ষণ ছিল বলেই মুক্তিযুদ্ধের পরপরই নানা রকমের সংকটের মধ্যে দিয়ে তারা তৈরি হতে থাকেন একটা পরিবর্তন সাধনের। সেই পরিবর্তন 75-এর 15ই আগস্ট যখন ঘটে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ড শুধুমাত্র ব্যক্তি মানুষদের হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল গোটা রাজনীতিকে পাল্টে দেওয়ার, পাকিস্তানি ধারায় অভিষিক্ত করার একটি পরিপূর্ণ কৌশল। সেই কৌশল নিয়ে যারা অগ্রসর হয়েছিলেন তারা তাহিরকেও বিশ্বাস করবেন, তাহিরের ধারায় অগ্রসর হবেন, এই কোনো কারণ ছিল না। সুতরাং তাহিরকে তারা প্রতিবন্ধক মনে করেছিলেন এবং প্রতিবন্ধক মনে করে সমাজ বিপ্লবের চিন্তা, সমাজ সমবন্টনের চিন্তা, এই চিন্তা যে মানুষটি লড়াই করে যাচ্ছে সেই লড়াইয়ের মানুষটিকে তারা সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করেছিলেন এবং তথা বিরুদ্ধভাবে তাকে বিচার করে, ভুয়া বিচার, গোপন বিচার, মিথ্যা বিচার করে তাকে শাস্তি দেওয়া হয়, যেটা কলঙ্কজনক ইতিহাস বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। সেই 75-এর পট পরিবর্তনের এই রশি টানাটানির মধ্যে তাহের যেদিকে টেনে নিয়ে যেতে চাচ্ছিলেন, অপরদিকে জিয়াউর রহমান সহ তার সঙ্গী সাথীরা অপরদিকে টেনে নিয়ে গেলেন পাকিস্তানের দিকে। সেই ধারার মধ্যে আমরা জিয়াউর রহমান, এরশাদ, পরবর্তীকালে জামাত এদেরকে দেখতে পাই এবং তারা দেশের রাষ্ট্রীয় চারনীতির রদবদল ঘটায়, তারা সাম্প্রদায়িক শক্তির পুনর্বাসন ঘটায় এদেশে এবং পরবর্তীতে এদেশের গণমানুষের রাজনীতিটা যাতে চলে যায় মাফিয়াদের হাতে, ধনীদের হাতে, অতি ধনিকদের হাতে, অতি দ্রুত ধনিক হয়ে ওঠার যারা পন্থায়, যারা অধীর তাদের হাতে চলে যায়, সেই ধারাটা চালু হয় কর্নেল তাহিরের হত্যাকাণ্ডের পরে। সেই ধারার এখনো বিষময় ফল আমরা ভোগ করে যাচ্ছি। সেই ধারার মধ্যে তাই জাসদকে যখন দেখি মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রবাহিনীর ধারাটা, সেই ধারাটা পুনরুজ্জীবিত হোক, শক্তিশালী হোক এবং ঐক্যবদ্ধ হোক এবং আরো বৃহত্তর ভূমিকা পালন করুক গণমানুষের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায়। গণমানুষের রাজনীতি আজকেই হাইজ্যাক হয়ে গেছে, যে কোনো কারণেই হোক ব্যবসায়ীরা রাজনীতি দখল নিয়েছেন এবং রাজনীতিবিদ যারা আছেন তাদেরও একাংশ ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে পড়েছেন, রাজনীতিবিদ ব্যবসায়ী হয়ে উঠেছেন। এই জায়গায় আজকে জাতির সংকটগুলো অব্যাহত রয়েছে। বিরাজনীতিকরণ,
পাকিস্তানের পথে হাঁটা, দুর্নীতির পৌষ মাস, সেটা এমনকি যে করোনা মহামারীতে জর্জরিত বিশ্ববাসী, এবং দুঃসময়ে তাদের শেষ নেই, যে করোনার আক্রমণ থাবা মানুষকে অগোচরে আঘাত দিচ্ছে, শিকারে পরিণত করছে। সেই করোনা নিয়ে পর্যন্ত ব্যবসা আজকে চলছে, এবং সেটা প্রকাশ্যে টেলিভিশনে পত্র পত্রিকায় কিছু কিছু আসছে, এবং সেটা এত মর্মান্তিক। মৃত্যু নিয়ে ব্যবসা, সেখানে ভুয়া রিপোর্ট দিয়ে, টেস্ট রিপোর্ট দিয়ে হাজার হাজার কোটি টাকা আদায় করার যে কারবার, সেটা আমরা এখন প্রত্যক্ষ করছি। এটাই স্বাভাবিক, যখন গণমানুষের হাতে রাজনীতিটা থাকে না, বেহাত হয়ে যায়। যখন বেহাত হয়ে সেটা ব্যবসায়ী পুঁজির হাতে চলে যায়, যখন সেটা মাফিয়াদের হাতে চলে যায়, তখন এই বিপদটা থাকে। এবং এই বিপদটা বঙ্গবন্ধু কন্যা উনি দুটো সাহসী কাজ করেছেন। একটি তার পিতার হত্যার বিচার, সপরিবারে পিতা হত্যার বিচার, আর একটি যুদ্ধ অপরাধীদের বিচার। আর কিছু শুদ্ধি অভিযানে তিনি হাত দিয়েছেন 19 সন থেকে, সেটা এখনো আবার চালু হচ্ছে বলে মনে হয়, কিন্তু তার সীমাবদ্ধতা আছে, তার ধারাবাহিকতার ঘাটতি আছে। দুর্নীতি তদন্ত হয়, চার্জশিট হয় না, সেই ঘাটতিগুলো আছে। আরো কিছু ঘাটতি আছে। অনেকেই ক্ষমতার গর্বে গর্বিত হয়ে ক্ষমতাসীন দলের মধ্যে দখল নিয়ে তারা এখন সেই দলটাকে তাদের ইচ্ছে মতো ধ্বংস করার দিকে ঠেলে দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেক কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। সেই কঠোর ব্যবস্থা দিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না সেই সরকারের পক্ষ থেকে। সেই জন্য দুর্নীতি বিরোধী অভিযান, স্বাস্থ্য বিভাগ নিয়ে মহা কেলেঙ্কারি, এখন এর বিরুদ্ধে এমনকি দেশের ভাবমূর্তি বিদেশে ঘাটতি এমন হয়েছে যে চীন, দক্ষিণ কোরিয়া, ইটালি আমাদের বিমানকে নামতে দেয় না, আমার বিমানকে ঢুকতে দেয় না তার দেশে, কারণ ভাবমূর্তির সংকট। করোনা রোগী আমরা লুকিয়ে রেখেছি, তাদের আমরা ভুয়া, তাদের করোনা নেই এই সার্টিফিকেট দিয়েছি। এই ঘটনার পরিণতি এখন আমরা ভোগ করছি। দুর্নীতি বিরোধী অভিযানে আরো একটা ঘাটতি রয়েছে, সেটা ব্যাংক ডাকাত, ঋণ খেলাপিরা অনেকটা অক্ষত থেকে যাচ্ছে, বিদেশি অর্থ পাচারকারীরাও অক্ষত থেকে যাচ্ছে। এই সব মিলিয়ে আজকে বাংলাদেশটাকে আবার কর্নেল তাহের বীরুত্তমের স্বপ্নের পথে, মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্নের পথে, বঙ্গবন্ধুর স্বপ্নের পথে নিয়ে হাঁটতে গেলে আজকে বাংলাদেশকে কোটিপতি হওয়ার স্বর্গ বাংলাদেশ বানানো সম্ভব না। আজকে এটা মেনে নেওয়া যায় না যে সর্বাধিক উন্নয়ন ব্যয় বাংলাদেশে ঘটে, সর্বাধিক কোটিপতি বাংলাদেশে জন্ম নিচ্ছে। এগুলো মেনে নেওয়া সম্ভব না। এই জন্য প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের অনুসারী, তাহের ভক্ত, মনি সিং এর ভক্ত, মুজাফরের ভক্ত, অনুরাগী, এমনকি মনি সিং, মুজাফর, অমল সেন, এই সকল মুক্তিযুদ্ধের অনুসারীরা আজকে মিলে 4 রাষ্ট্রীয় নীতি পুনঃপ্রতিষ্ঠিত করে রাজনীতি যেটা হাইজ্যাক হয়েছে সেটাকে পুনরুদ্ধার করে গণমানুষের রাজনীতি,
নির্বাচন যেখানে জনগণের আর প্রয়োজন নাই, যেখানে রাষ্ট্রায়ত্ত নির্বাচন হয়, যেখানে প্রশাসনিক নির্বাচন হয়, সেই নির্বাচন ধারা থেকে দেশটাকে পুনরায় গণমানুষের নির্বাচন, গণমানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার একটি ধাপ হিসাবে পুনর্বার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করার কাজ করতে হবে। আমাদের পাট শিল্পকে মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে বাঁচাতে হবে। এটার সাথে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি জড়িত, মুক্তিযুদ্ধের সমস্ত সংগ্রাম জড়িত। এই জায়গায় আজকে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ, শুধু মামলা নয়, শুধু গণমানুষকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে যুক্ত করার জন্য সৎ মুক্তিযুদ্ধের প্রকৃত অনুসারী শক্তি, দল, ব্যক্তি সবাইকে এক হতে হবে, এর বিকল্প নাই। তবেই কর্নেল তাহেরের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ জনাব পঙ্কজ ভট্টাচার্যকে। মাননীয় সভাপতি, আমি এখন একটু বিশেষ কারণে আমাকে লিভ করতে হবে। আমি এই মিটিংটার শেষ দিকে এসে মঞ্জুর আহমেদ, আমাদের বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ওনাকে মিটিংটা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। যেন মঞ্জুর আহমেদ, আপনি মিটিংটা পরিচালনা, আমাকে লিভ করতে হবে। কোথায়, কি বাড়ি যাবা? বাইরে 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 যেতে হবে, বাইরে যেতে হবে। আচ্ছা, জনাব মঞ্জুর, মিটিংটা ই করেন আপনি, চলো। জি ধন্যবাদ। আমরা সবার প্রায় একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়ে গেছি। আপনারা দীর্ঘক্ষণ এই আলোচনা শুনছেন। ইতিমধ্যে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত নাম আমাদের পঙ্কজ দা। আমরা এখন বক্তব্য রাখবেন আজকের এই সবার অতিথি, আমাদের সকলেরই প্রিয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম জনাব রাশেদ খান মেনন এমপি, সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এবং সাবেক মন্ত্রী। তিনি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। জনাব রাশেদ খান মেনন। ধন্যবাদ আজকের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া এবং আজকে উপস্থিত এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে কর্নেল তাহেরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং এই শ্রদ্ধাটি যেমন 10টা শ্রদ্ধা উক্তির মতন সেরকম নয়। আমি আমার জীবনে সাহসী নেতৃত্ব দেখার আমার সুযোগ হয়েছে এবং সাহসী ভূমিকা দেখারও সুযোগ হয়েছে দেশের রাজনীতিতে। আমরা মোল্লা ভাসানীকে দেখেছি 69-এর গণ অভ্যুত্থানের কেমন নয়, তার আগে পরে বিভিন্ন সময় তার সাহসী উচ্চারণ কেমন নয়, তার সাহসী ভূমিকার জন্য মোল্লা ভাসানীকে দেখেছি। আমরা বঙ্গবন্ধুকে দেখেছি কি অটল দৃঢ় প্রতিজ্ঞায় তিনি বাংলাদেশকে ক্রমাগত স্বাধীনতার পথে নিয়ে গেছেন এবং সাহস ভরেই এবং সেই সাহসের জন্যই তাকে জীবন দিতে হয়েছে, এটাও সত্য। তেমনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকজন সাহসী সৈনিক কেমন নয়, মুক্তিযুদ্ধের সৈনিক কেমন নয়, বাংলাদেশের রাজনীতিতে যিনি অল্প সময়ের জন্য হলেও তার সেই সাহস এবং প্রতিজ্ঞা তার সাক্ষ্য রেখে গেছেন, তিনি হচ্ছেন কর্নেল আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা। সাইদ খান সুন্দরভাবে বলেছেন যে এদেশে ক্ষুদিরাম ব্রিটিশ মারতে গিয়ে ভারতবাসীকে মেরে হটকারীর নামে চিহ্নিত হয়ে এমনকি তৎকালীন কংগ্রেস নেতৃত্ব তার মামলায় দাঁড়াতেও চায়নি।
সেই ক্ষুদিরাম ফাঁসির কাষ্ঠে ঝুলেছিলেন। সূর্য সেন তার চট্টগ্রামের যুব বিদ্রোহে তিনি বিদ্রোহ করে সেদিন গণমানুষের সহানুভূতি পেয়েছেন, কিন্তু তখনকার জাতীয় নেতৃত্বের সহানুভূতি পাননি। তিনিও কিন্তু তার জীবন দিয়ে গেছেন এবং ইতিহাসে তারই নাম রয়েছে, অন্যদের নাম নেই। সুভাষ বসুকে এমনকি ভারত স্বাধীন হওয়ার পরও তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছিল বিভিন্ন জন, এবং এখনো পর্যন্ত তাকে নিয়ে অনেক বিতর্ক ছড়িয়ে আছে। কিন্তু সুভাষ বসু যদি আমরা তাকে স্মরণ করতে হয় সাহসী ব্যক্তিত্ব হিসেবে দেশের ভারতের স্বাধীনতার লড়াইয়ের, তার নাম সুভাষ বসু, নেতাজি সুভাষ বসু। আজকে তিনি এখনো স্মরিত, এখনো তিনি শ্রদ্ধার পাত্র। তেমনি আমি বলবো যে কর্নেল তাহের তার স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে, মুক্তিযুদ্ধের জীবন তো রয়েছে, তার রাজনৈতিক জীবনে স্বল্প সময়ের জন্য তিনি যে ভূমিকা রেখে গেছেন ফাঁসির দড়িতে জীবন দিয়ে, সেই ফাঁসির দড়িতে যাওয়ার সময় এবং ফাঁসির দড়ি যখন গলায় পড়েছেন তখনও যে উক্তিগুলো করেছেন, তার মধ্য দিয়ে তার সেই দৃঢ়চিত্ততার প্রমাণ আমরা পেয়েছি। বাংলাদেশের জন্মের প্রথম বছরগুলো অত্যন্ত ঝঞ্ঝাসংকুল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা একটি স্বাধীন সুন্দর রাষ্ট্র, সেখানে মানুষের অধিকার থাকবে, সমতাভিত্তিক ব্যবস্থা হবে, সমাজতান্ত্রিক সমাজ হবে, এই যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই আকাঙ্ক্ষা যখন মানুষ পূরণ হতে দেখছিল না, সেই ক্রমাগত আশাভঙ্গ ঘটছিল, তখনই কিন্তু মানুষের মধ্যে একটা অস্থিরচিত্ততা ছিল। একদিকে যেমন ছিল স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র, পুরনো জায়গায় ফিরে যাওয়ার, তেমনি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে গেলে পরে একটা সমাজ বিনির্মাণ, নতুন সমাজ বিনির্মাণের ক্ষেত্রে কি করতে হবে এই নিয়ে ছিল। এবং এরই প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, এমনকি জাসদের জন্মের মধ্য দিয়ে। জাসদ সেদিন বিদ্রোহ করেছিল প্রতিষ্ঠিত নেতৃত্বের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে এগিয়ে নিতে হবে এবং সেই ধারাতেই জাসদ সামনে এসেছিল। আমার এখনো মনে আছে একটি পোস্টারের, সেই পোস্টারটি এঁকেছিলেন জনাব কামাল হাম্মাদ, একটি ছুটন্ত ঘোষা ছবি। সেই ছবি দিয়ে সেই অগ্রযাত্রাটি আমার চোখে এখনো ভাসে। একটা চলমান মনে হয়েছিল যে এটা একটা চলমান বিদ্রোহের একটা প্রতিচ্ছবি। এখানে সেই সেই একটা সজীব ঘোড়ার অশ্ব সামনে এগিয়ে যাচ্ছে, সেভাবে এগিয়ে ছুটে চলেছিল জাসদ। এই ছুটে চলার মধ্য দিয়ে জাসদ চেষ্টা করেছে যত দ্রুত মানুষকে সংগঠিত করতে, কিন্তু এটা আজকে যেটা সাইদ খান উচ্চারণ করেছেন, যেটা পান্ডে উচ্চারণ করেছেন, সেই সময়কার বাস্তব পরিস্থিতি, সমাজ, রাষ্ট্র, তার প্রস্তুতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এগুলো সেই বিপ্লবের বিবেচনায় তারা নিতে পেরেছিলেন কিনা সেটা নিশ্চয়ই আলোচনার বিষয়। যখন একটি বিপ্লবী অভ্যুত্থান ব্যর্থ হয়, স্বাভাবিকভাবে এই সমালোচনাগুলো আসে এবং তার ফলাফলগুলো আমরা অনুভব করি, পিছিয়ে যাই আমরা অনেকখানি। আমরা কিভাবে দেখেছিলাম? আমি তো জাসদ করতাম না, বরঞ্চ বলতে পারেন জাসদের উত্থান কিংবা জাসদের আবির্ভাবকে খুব সহজভাবে নিয়েছিলাম, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ সে সময় এটা প্রচারিত ছিল যে জেনারেল ওভান, যিনি বিএলএফ কে ট্রেনিং দিয়েছিলেন, তার নিয়ন্ত্রণে ছিলেন, তাদেরই মানে উৎসাহে জাসদের জন্ম হয়েছিল। এই ধরনের একটি প্রচার বিভিন্ন সময় ছিল। এটা নিয়ে জাসদের নেতৃত্ব কখনো এটাকে খুব একটা খণ্ডন করতে পেরেছেন বা খণ্ডন করেছেন এটা আমার কাছে মনে হয়নি। তা আমাদের কাছেও মনে হয়েছিল যে আমরা যে ট্র্যাডিশনাল কমিউনিস্ট আন্দোলনের ধারা, সমাজতন্ত্রের ধারার কথা বলে আসছি, তার বিপরীতে গিয়ে আরো বিপ্লবী জায়গা থেকে জাসদ যে কথাগুলো বলছে সেগুলোকে
আমরা আমাদের সেই সময়ের মূল্যায়নে আমাদের খুব পছন্দের মধ্যে ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু একটি উপলব্ধি আমাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে সমাজ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের ধারায় বিভিন্ন ধারা যেগুলো অগ্রসর হচ্ছে সেখানে যারা সামনে এগিয়ে যেতে পারবে তারা এই পরিবর্তন ধারাকে এগিয়ে নিতে পারবে। এবং যখন 7ই নভেম্বর ঘটলো, এটা আজকে আমরা আজকাল হয়তো বলি না, কিন্তু আমরা সেদিন উচ্চারণ করেছিলাম এটাকে সিপাহী জনতার অভ্যুত্থান হিসাবে। সিপাহী জনতার অভ্যুত্থান হিসাবে সেখানে প্রথাগত সেই সেনাবাহিনীর শৃঙ্খলাকে বদলে দেওয়ার জন্য যে উদ্যোগ, তাদের যে সেই দাবিনামা, মানে বিপ্লবী সৈনিক সংস্থার দাবিনামা, অথবা যে উচ্চারণগুলো এসেছিল জাসদের কাছ থেকে, সেগুলো আমাদের কাছে মনে হয়েছিল যে নিশ্চিত হবে সমাজ পরিবর্তনের দিকে দেশ থেকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা থেকে সেটা এসেছিল। কতখানি সেটা সময়োচিত ছিল সেটা আরেকটা প্রসঙ্গ। আমাদের নেতা কমরেড অমল সেন বলতেন যে কাঁচা ফোড়া কাটতে নেই, কাঁচা ফোড়া কাটলে পরে সেটা ঘা হয়ে যায়। আমার কাছে পরবর্তীকালে মনে হয়েছে যেটা তিনি এটা বলতেন হচ্ছে আফগানিস্তানের ওই বিপ্লবী অভ্যুত্থান সম্পর্কে, যার ফলে সোভিয়েত বাহিনী সেখানে এসেছিল, সেই সময়কার কথা বলতে গিয়ে এমনি আমাদের এখানে মনে হয়েছিল কাঁচা ফোড়া কাটতে সেই জায়গায় সেই প্রস্তুতি, সেই পরিপক্কতা, সেই সিচুয়েশন হয়নি। যাই হোক, কিন্তু তারপরেও আমি একটা বলবো যে এখানে কর্নেল তাহের যে ভূমিকাটা পালন করেছিলেন সেটা ছিল অনবদ্য, এবং তার যে চিন্তা ভাবনা, এবং এটা যদি হতো যে তিনি একজন ব্যর্থ বিদ্রোহের নায়ক হিসেবে কিছু কাজ করেছিলেন এবং সেটা তিনি ধারণ করতেন না, ব্যাপারটা এরকম নয়। তার মৃত্যুর আগে তার চিঠি অথবা তার উচ্চারণ, ফাঁসির মঞ্চে তিনি যে কথা বলে গেছেন, সবগুলোই তার চিন্তার কিন্তু প্রতিফলন ঘটিয়েছে। আর তার বিপরীতে আমরা যাকে দেখেছি সে হচ্ছে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সম্পর্কে আমরা কখনো একটা মানে নরম কথা বলার চেষ্টা করি। আমি মনে করি নরম কথা বলার কোনো অবকাশ এখন আর নেই, কারণ আজকের এই বাংলাদেশের পরিবর্তনের যে ধারা, উল্টো রাস্তার যে পরিবর্তনের ধারা সে সূচনা করেছিল, সেই সূচনার মধ্যে তার যে নিষ্ঠুরতা, তার যে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের সাথে তার যুক্ততা এবং মানুষের সাথে তার যে প্রতারণা, এগুলো কিন্তু ইতিহাসে আমাদের লেখা আছে এবং এটাকে স্পষ্ট করে বলতে হবে। আমরা তাকে দেখেছি যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, যখন তাকে সে খবর দেওয়া হয়েছিল, তিনি তখন সেভ করতে করতে বলেছেন সো হোয়াট, অর্থাৎ তিনি জানতেন কি জানতেন না সেটা বড় প্রশ্ন না, তার প্রতিক্রিয়াটি খুবই মারাত্মক প্রতিক্রিয়া ছিল। যখন সারা দেশ মুহ্যমান হয়ে পড়েছে, ব্যাপারটা বুঝতে পারছে না, তখন তিনি বলছেন সো হোয়াট, অর্থাৎ কি হয়েছে। তিনি জানতেন কি জানতেন না সেটা নিয়ে বা তিনি এর সাথে যুক্ত ছিলেন কিনা সেটা আরেকটা বিষয়, কিন্তু এই যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির প্রকাশ দেখি আমরা যখন তিনি ঠান্ডা মাথায় তাকে যে মুক্ত করে নিয়ে আসলো যে ব্যক্তি, সেই ব্যক্তির সাথে তার বিশ্বাসঘাতকতা কেবল নয়, যখন তার ফাঁসির হুকুম সে দিল, এবং যে দেখেন আলোচনা হলো যে 10 দিন পরে সামরিক আইনের বিধান পরিবর্তন, সামরিক আদালতের বিধান পরিবর্তন করে তাকে সেখানে জাস্টিফাই করা হয়েছে, যেটা আমাদের আম্বিয়া বললেন ইনডেমনিফাই করা হয়েছে, সেটাও তার সেই নিষ্ঠুর। তাকে জীবন দিয়ে অবশ্য তার এই বিশ্বাসঘাতকতার মূল্য দিয়ে যেতে হয়েছে। তিনি একজন দুজন নয়, শয়ে শয়ে সাধারণ সিপাহীদেরকে হত্যা করেছেন তার সেই মসনদ পাকাপোক্ত করার জন্য। আমি বলবো যে এই ইতিহাসটি খুব কঠিন এবং এই ইতিহাসটা এখনো তুলে আনা আমাদের অসম্ভব দরকার। আমরা এই প্রসঙ্গে এখানে একটু কথাটা এসছে, কিন্তু কথাটা আমি বলতে চাই যে এই ক্ষেত্রে এসে আমি কিন্তু খালেদ মোশাররফ আরেকজন মুক্তিযোদ্ধা যার কথাটা এখানে উঠলো,
তিনি কিন্তু এইখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, তাকেও কিন্তু অভিযুক্ত করার কোনো জায়গা এখানে নেই। বরঞ্চ আমি বলবো যে সেদিন সেই মুহূর্তের অনেক টানাপোড়েনের মধ্যে তার একটা ভূমিকা ছিল। তো জিয়াউর রহমানকে গ্রেফতার করার মধ্য দিয়ে তিনি খারাপ করেছিলেন কি ভালো করেছিলেন, তার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়েছিলেন কিনা সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু এটাও সত্য কথা যে সেদিনকার ষড়যন্ত্রের রাজনীতি থেকে তিনি কিছুটা হলেও এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। হয়তো আমাদের সাথে বা তাহেরের সাথে তার দুজনের মধ্যে এটা মিলে যায়নি বা মিলতে পারেনি, কিন্তু হয়তো পরস্পর দুই মেরুতে সেটা দাঁড়িয়ে ছিল। কিন্তু সেটাও একটা ঘটনা। এইগুলো আমাদের আজকে হয়তো বিশ্লেষণ হবে না। এখনো পর্যন্ত আমরা দুর্ভাগ্যকরভাবে লক্ষ্য করি যে সম্প্রতি সময়ে আওয়ামী লীগ তাহের দিবস বা 7ই নভেম্বরকে সেনা সৈনিক হত্যা দিবস হিসাবে উল্লেখ করেন। আজকে আমরা দেখি যে তাহের দিবসে এসে তাহেরকে ভিন্নভাবে চিহ্নিত করা হয়। কিন্তু তাহের এদেশের মানুষের সংগ্রামের সামনের কথা সৈনিক ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজতন্ত্রের লক্ষ্যে তিনি তার জীবনদান করে গেছেন। এটা সেই সময় সেনাবাহিনীর মধ্যে এই ধরনের চিন্তা জাগ্রত হয়েছে। তিনি চাকরি থেকে রিজাইন করেছিলেন কারণ তিনি সেনাবাহিনীকে পিপুল সার্ভিসে রূপান্তর করতে চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধু যখন থেকে কুমিল্লায় পাঠিয়ে দিলেন তখন তিনি সেখানে এটাকে সেভাবে রূপান্তরের চেষ্টা করেছেন। পরে বঙ্গবন্ধু তাকে বলেছেন যে যখন দেখলেন যে তাকে সামলানো যাচ্ছে না, তখন তাকে বলেছিলেন যে তুই এখান থেকে চলে যা, রিজাইন কর, তুই তোমাকে অন্য জায়গায় চাকরি দিচ্ছি আমি। আমার কর্নেল তাহাকে খুব কাছ থেকে বেশি দেখার সৌভাগ্য হয় নাই, কারণ সেই আমাদের পথ তো একসঙ্গে ছিল না, একদিকে ছিলাম না। তিনি মুক্তিযুদ্ধ অন্য সেক্টরে ছিলেন, আমরা অন্য সেক্টরে দায়িত্বে ছিলাম, অন্য সেক্টরে কাজ করেছি। তো সেখানে মুক্তিযুদ্ধের পরবর্তীকালে আমি খালি তাকে একবারই দেখেছি, যখন তিনি বিআইডব্লিউটি এর, অথবা আমার ঠিক মনে নেই বিআইডব্লিউটিসি হতো সম্ভবত তার হিসাবে, যখন জেনারেল ওসমানী সাহেব আপনার ওই বরিশাল থেকে একটা যেটাকে হাইড্রো ফয়েল বা হাইড্রো কি জানি একটা দ্রুতগামী জাহাজ ছেড়েছিলেন, সেই জাহাজে আমি যাত্রী ছিলাম, মানে আমি সেই প্রথম যাত্রী হিসেবে, সম্মানিত যাত্রী হিসেবে ছিলাম। সেখানে আমি কর্নেল তাহেরকে আমি দেখেছি, এর বাইরে আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু তাকে জেনেছি অত্যন্ত গভীরভাবে। তার সম্পর্কে বিভিন্ন লেখা পড়ে, তার সম্পর্কে আলোচনা শুনে, এবং আমি বলবো যে আমাদের বন্ধু কমরেড হাবিবুর রণ, তিনি এখন সেটা ওন করেন কিনা জানি না, কিন্তু তার যে বই, যে বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম ও মার্ক্সবাদ ও বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম, যার মধ্যে সিপাহী জনতার অভ্যুত্থানকে একটা অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করা আছে, আর আজকে সেই বইতে এই বিষয়গুলো অনেক বেশি বিধৃত আছে। আমি যদি বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ বা জাসদের নেতৃবৃন্দ তারা যদি সিপাহী জনতা সম্পর্কে আমাদের সেই সময় মতামতগুলো কি ছিল এবং সেই সময় আমরা এটাকে কিভাবে দেখেছি, কি বৈপ্লবিক প্রেক্ষাপটে এগুলোকে আমরা বিচার করেছি, তাহলে এই বইতে পড়ে দেখতে পারেন এবং এই সম্পর্কে জানাতে পারেন। আমি মনে করি যে বাংলাদেশ জাসদের উদ্যোগে অথবা জাসদ যারা ছিলেন তাদের সবার উদ্যোগে এখন একটি পূর্ণাঙ্গ ইতিহাস ওই সময় রচনা করতে। আমরা সবাই চলে যাচ্ছি, কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষদর্শী তারা কিন্তু সব অস্তগামী। অতএব আমাদের যা জানার, যা বলার, যা কথা, সেগুলো এটা লিপিবদ্ধ হওয়া উচিত, থাকা উচিত, এবং সেখানেই তার মধ্য দিয়ে কর্নেল তাহের কে ছিলেন এবং কেন তিনি শ্রদ্ধার পাত্র হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন নায়ক হিসেবে কেবল নয়, এদেশের রাজনৈতিক এবং সমাজ পরিবর্তনের একজন লড়াকু অগ্রসেনানী হিসেবে তিনি কি ভূমিকা পালন করেছিলেন, এই ব্যাপারে নতুন প্রজন্ম সেটা জানতে পারবে, তাদেরকে জানানো প্রয়োজন। বিষয়টা বদলে গেছে, এখন নতুন প্রজন্মের কাছে এগুলো হয়তো কি বলে জানার আগ্রহের বিষয় নয়।
কিন্তু কোভিড-19 আবার আমাদের সামনে একটা বড় সুযোগ এনে দিয়েছে। কোভিড-19 পৃথিবীকে পাল্টে দেওয়ার একটা সুযোগ এনে দিয়েছে। পৃথিবী কিন্তু পাল্টে যাচ্ছে এবং পাল্টে যাবে, অন্তত যেটাকে এখন একটা শব্দ চয়ন দেখলাম এবং আমার কাছে ভালোই লেগেছে, নিউ নর্মাল, অর্থাৎ নতুন বাস্তবতা। এই নিউ নর্মাল সিচুয়েশনে এখন এই কোভিড-19-এর মধ্যে যেখানে ধনীর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে গেল বিশ্বে, আমাদের দেশেও এবারও আমরা শীর্ষে, যে এই এশিয়াতে ধনীর সংখ্যার দিক থেকে আমরা এবারও এই বছরও আমরা শীর্ষে, মানে যে নতুন উদ্ভাবন ঘটেছে সর্ববৃহৎ ধনীদের, আমরা এবারও শীর্ষে, এমনকি ভারতের চেয়ে তো বেশি, মানে হার হিসেবে, মানে হয়তো অ্যামাউন্ট হিসেবে না, আমি বলবো হার হিসেবে, শতাংশ হিসাবে। তো সেখানে এই অসাম্যের বিরুদ্ধে এই লড়াই শুরু হচ্ছে। কালকে জাতিসংঘের মহাসচিব তিনি বলতে বাধ্য হয়েছেন যে মাথার উপর থেকে এই বৈষম্য, এই পরিস্থিতি বদলে না ফেলতে পারলে পৃথিবীটা এক নতুন বিপদের মধ্যে যাবে, এবং সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তাদের উপলব্ধি কোন জায়গা থেকে আমি জানি না, কিন্তু আমাদের উপলব্ধি আমাদের জায়গা থেকে, যেখানে কোভিড-19 ইতিমধ্যে আমাদের প্রায় বলতে পারেন 14% লোককে কর্মহীন করে ফেলেছে, আমাদের দারিদ্র্য সীমার নিচে ইতিমধ্যেই জনগণের, যেখানে 21 ছিল সেখান থেকে নেমে এটা চলে এসছে প্রায় 40-এ নিচে চলে গেছি, যেখানে আমাদের প্রায় বহু লোক শহর থেকে গ্রামে চলে গেছে বিকল্প বিশেষ পেশার সন্ধানে, অথবা নতুন তাদের নিজস্ব পেশায় ফিরে গেছেন। এই ধরনের বিষয়গুলো আমাদের চোখে রয়েছে। সুতরাং পরিবর্তনের ধারা এটা আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময়কালে এই শাসন ব্যবস্থার যে দুর্নীতি বা চরিত্রটি, এটি এত প্রকটভাবে বেরিয়ে এসছে যে এটার বিরুদ্ধে মানুষ আর কোনো সহ্য করবে কিনা আমি জানি না। অবশ্য একটা সময় আসে, অবশ্য মানুষের সব সহ্য হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম, নতুন সমাজ, নতুন জায়গা নির্মাণ করার জন্য তারা এগিয়ে আসবেন। আমরা যারা চলে যাচ্ছি, আমরা যারা অতীতের সাক্ষী, আমরা যারা কর্নেল তাহেরের সংগ্রামের সাক্ষী, আমরা যেন কিছু বলে যাই মানুষের কাছে, যাতে তার থেকে তারা অনুপ্রেরণা নিয়ে সামনে দিয়ে বাড়তে পারেন। কর্নেল তাহের, লাল সালাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেনন ভাই, আপনি চমৎকার আলোচনা করেছেন এবং ইতিহাস যাতে আমাদের কাছ থেকে হারিয়ে না যায় তার একটা আহ্বান আপনার বক্তব্যের মধ্যে আমরা পেয়েছি। আমরা আশা করি নিশ্চয়ই আমরা যারা আছি বা এই দেশের মানুষ, তরুণ প্রজন্ম, আপনার এই আহ্বানে সাড়া দেবেন এবং সঠিক ইতিহাসকে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। আমরা দীর্ঘক্ষণ আমাদের আজকের এই সভা আজ পরিচালনা করেছি এবং আমরা সবার প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখন আমি আহ্বান জানাচ্ছি আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাসদের সংগ্রামী সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ভাইকে সবার সমাপনী বক্তব্য রাখার জন্য। জনাব শরীফ নুরুল আম্বিয়া। আজকে ৪০তম তাহের দিবসের বিজ্ঞ আলোচক বৃন্দ এবং আমাদের স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ অনেকেই আজকে স্টেজে আছেন। এছাড়াও ফেসবুকের লিঙ্কে আরো অনেকে এই আমাদের এই আলোচনা সভা শুনছেন, এবং আমি মনে করি যে এটা যেহেতু রেকর্ডের আছে, পরেও আরো অনেক মানুষই আমাদের এই সবাই যারা আলোচনা করেছেন তাদের আলোচনা শুনবেন। আমি আমাদের শ্রদ্ধেয় নেতা কর্নেল তাহেরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই, আমি আবার আমার শুরুতে বলেছিলাম, আবারও আমি বলি, সেটা হলো অ্যান্টি লিবারেশন অ্যান্ড অ্যান্টি সোশ্যালিস্ট যারা ছিল তারা কনস্পিরেসি করে তাহেরকে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সবাই মিলে তাহেরকে হত্যা করেছে। আমাদের তো ঘাটতি, প্রস্তুতি, এগুলো নানান সমস্যা আছে, কিন্তু তারপরেও তাহেরকে হত্যা না হলেও পারত, কিন্তু সেখানে তারা কোনো চান্স নিতে চায়নি। তারা তাকে হত্যা করে তাদের পথটা কণ্টকমুক্ত রাখতে তারা চেয়েছে। যখন 1975 সনে তখন দুই বিশ্ব ব্যবস্থা ছিল। আজকে 44 বছর পরে আজকে কিন্তু
এক বিশ্ব ব্যবস্থাও একটা পরিবর্তনশীল একটা পর্যায়ে এখন রয়েছে, এবং আমার মনে হয় সব রাষ্ট্রই এখানে শেয়ার করতে যাচ্ছে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির ব্যাপারে, এবং দেশের দুনিয়ার মানুষও আরো বেশি তাদের শেয়ারটা এটা চাচ্ছে। করোনার পরিস্থিতিতে মানুষের নজরটাও সেই দিকে যে আরো বেশি মানুষকে অ্যাড্রেস করতে হবে, আরো বেশি মানুষের পক্ষে দাঁড়াতে হবে, এবং পরিবর্তন বা নিবর্তন যাই হোক না কেন এর জন্য মানুষের ভূমিকা আরো বেশি থেকে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ আমাদের অনেক দুর্ভাগ্য, আমরা ৭১-এর এত বড় স্যাক্রিফাইস, এত রক্ত দেওয়ার পরও আমরা সেই বিজয় আমরা ধরে রাখতে পারি। তারপরেও মানুষের নেতা ছিলেন, নেতাকে হত্যা করার পর দেশের যে প্রিন্সিপালের উপরে দেশটা হয়েছে সেই দেশের ভবিষ্যৎটাও একদম অনিশ্চিত হয়ে গেল, এবং তারপরে পুরো বিষয়টাকে উল্টে দেওয়ার চেষ্টা হলো, যেটা জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বেই সেটা হয়েছে। সবকিছু পরে যখন সামরিক শাসনের মধ্য দিয়ে সবকিছু ক্যাপিটালিস্ট ফোর্স এটাকে কন্ট্রোল করতে চাইলো এরশাদ সাহেবের নেতৃত্বে, মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং সেই মানুষ একটা অভ্যুত্থান করলো। সারা বাংলাদেশের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, আমার তো মনে আছে যে 86-87-এ গ্রামে গ্রামে হাটে বাজারে হাজার হাজার লোকের মিছিল হয়েছে। ওই সময় হয়তো 87-এ পতন হয় নাই, কিন্তু মানুষ তার বিরুদ্ধে চলে গিয়েছে। আমরা 90-এর সে অভ্যুত্থান একটা সফল হলো, সেই সাফল্য কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না। আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে মাত্র পার্লামেন্টারি সিস্টেমে আমরা গেলাম। সেই পার্লামেন্টারি সিস্টেম 91 সালের পরে আজকে 2000 সন এর মধ্যে একটা ইসলামিক টেক ওভারের একটা চেষ্টা হয়েছিল বেগম জিয়ার আমি বলবো কোলাবোরেশনে। সেটা যাই হোক, সেটা এদেশের মানুষ 14 দলের নেতৃত্বে সেটাকে ফয়েল করে দিতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে সেই কনস্টিটিউশনাল প্রসেস, সেই পার্লামেন্টারি প্রসেসটা আর একটা কর্তৃত্বপরায়ণ একটা রাজনৈতিক ব্যবস্থায় উপনীত হয়েছে। আজকে সবাই দেখা যাচ্ছে 14 দলের নেতারা, তারপর আওয়ামী লীগের সবাই সর্বস্তরে সব শেখ হাসিনা দায়ী, অর্থাৎ ওনাদের কারো কোনো দায়িত্ব নাই, এবং এটা এতটাই কর্তৃত্বপরায়ণ হয়ে গেছে। এবং তার যে সমস্ত লাস্ট দুইটা ইলেকশন গুলো যেভাবে হয়েছে, তাতে এই কর্তৃত্বপরায়ণ রাজনীতিটা আরো বেশি, মানে এর চতুর্দিকে এত বেশি এটা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ এবং প্রতারকদের আস্তানা এবং আখড়ায় পরিণত হয়েছে গভর্নমেন্ট। এবং তার মধ্য থেকে ভালো কিছু এখন আশা করা মানুষ আর আশা করতে পারত না। এটি হলো সাধারণ অবস্থা, পাবলিক পারসেপশন হইলো তাই যে তারা আর কিছু পাচ্ছে না। এখন এখান থেকে সামনে আমরা কিভাবে যাবো? আমাদেরকে তো সামনের দিকে যেতে হবে। শুধু একটা কথা বলি, 75-এ ছিল টু ওয়ার্ল্ড সিস্টেম, আজকে কিন্তু ওরা ভিন্ন অবস্থা। আজকে আমরা মানুষের অধিকার এবং কল্যাণের দিক বিবেচনা একটা ন্যূনতম একটা কল্যাণ রাষ্ট্রে যেতে পারবো কিনা, আজকে সেটাই হলো একটা বিচারের ব্যাপার। আমরা 75 এর মতন করে আমরা একটা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখতে পারি, এটা একেবারে বেখাপ্পা যে একটা অবস্থার কথা, একটা বেখাপ্পা জিনিস হতে পারে। এতে ন্যূনতম গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক সমতা, বেসিক জিনিসগুলো যাতে রাষ্ট্রটা একটা মানুষের পক্ষে দাঁড়ায়, আমরা সেই জায়গায় দাঁড়ায় আমরা দেশটাকে অগ্রসর করে নিতে পারি কিনা, সেজন্য আমাদের ভাববার বিষয় আছে। আজকে যারা পঙ্কজ দা আছেন, মেনন ভাইরা আছেন, সবাই তো অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞতাটা কেনা যায় না। নতুন প্রজন্ম তারা হয়তো যদি তাহেরের জীবন তারা দেখে, তাহেরের কর্মকাণ্ড তারা দেখে, তারা উজ্জীবিত হতে পারে। তার সাথে যদি অভিজ্ঞতার এখানে সংযুক্ত হয়, আমার মনে হয় একটা পথ হয়তোবা আমরা খুঁজে পেতে পারি। আমাদের সমস্যা কি কনস্টিটিউশনে? আমাদের সমস্যা কি আমাদের যে উন্নয়নের মডেলে?
আমরা কি উন্নয়নের ভেতরে দুর্নীতি ছিল বলে সেই দুর্নীতি যারা প্র্যাকটিস করেছে তারাই কি আজকে দক্ষ দুর্নীতিবাদ হয়ে গেছে, না দুর্নীতির প্রণোদনা দিয়ে উন্নয়নের মডেল সাজানো হয়েছে? এই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার উত্তর দিয়েই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো যে যেভাবে দুর্নীতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, গভর্নমেন্টের সাইড থেকে তো অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, কিন্তু জিরো টলারেন্স তো সমাজে কোনো ইমিউনিটি জন্ম দিতে পারছে না। মনে হচ্ছে যে গভর্নমেন্ট তো একটা মানে দুর্নীতিবাজদের কারখানায় পরিণত হয়েছে। উনি কয়জনকে শাস্তি দেবেন, কয় জায়গায় দুদক যাবে, এবং দুদকের রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে দুদক যেতে যেতে আরো মানে আরো কতজনে কত দুর্নীতি এবং লুণ্ঠন এবং অপকর্মের খবর পত্রিকায় বের হবে। এটাই হলো আজকের এই বাস্তবতা এসছে। এই বাস্তবতার বিরুদ্ধে আমার মনে হয় যে সবাইকে আমাদের দলমত নির্বিশেষে যারা দুর্নীতির থেকে দেশটাকে বাঁচাতে চান তাদের একতাবদ্ধ হওয়া উচিত। আমরা যদি গত 2 দশকের একটু বেশি সময় হবে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারায় যুদ্ধপরাধীদের আমরা বিচার করেছি। এই 14 দলীয় গভর্নমেন্টই করেছে বিভিন্ন ধারায় বিভিন্নভাবে। তারপরে জঙ্গি সন্ত্রাসদের কার্যকরী ভাবে আমি বলি যে এটা কখনো সহজে নিঃশেষ হয় না, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। এইটাকেও আমরা কার্যকরী ভাবে দমন করেছি, কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে আমরা মনে হয় দুর্নীতিতে আটকে গেছি। এবং এই 12-14 বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার মধ্য দিয়ে আমার মনে হয় যে আমার অগ্রগতি কি আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এগুলোকে মানুষকে অ্যান্সার করার বিষয় আসছে। যদি শেষ প্রান্তে এসে থাকে তাহলে আমাদেরকে পথ বের করতে হবে। তখনই আমরা এই সাফল্যগুলো বর্তমান গভর্নমেন্ট আমলাতন্ত্রের উপরে ভর করে একটা কৌশল প্রণয়ন করেছে, সেই কৌশলের পরে আমরা কি এখনো চলছি? এটা কি এরপরেও চলতে পারে? যেটা রাজনীতি আন্দোলন এবং যুদ্ধের মধ্য দিয়ে যে দেশে অর্জন করা হয়েছে, সে দেশে এখন আমলাতন্ত্র, সরকারি কর্মচারীরা, পাবলিক সার্ভেন্টরা তারা দেশটা চালাচ্ছে, এবং পলিটিক্যাল ফোর্সে, পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল অর্গানাইজেশন এরা সাইড লাইনে চলে যাচ্ছে। তারা কিভাবে সামনে আসবে? কারণ এইটাকে পলিটিক্যালি সলভ করতে হবে, আমরা এটা সলভ করতে পারবো। আরে চলে যাবে তাদের সার্ভিস পর্যন্ত, দরজা খুলিয়া জোরে জোরে বলো যে পলিটিশিয়ানদের কাজ। কাজে কোন পলিটিক্স দিয়ে আমরা এটাকে আমরা জায়গায় আনবো, আমরা আবার ট্র্যাকে আনবো, দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে পারবো, এইটার সেই অ্যান্সার গুলো আমাদেরকে দিতে হবে। আমি মনে করি তাহের দিবসের এই সময় আমরা যারা মানুষ নিয়ে ভাবি, আমরা দেশ নিয়ে ভাবি, আমাদেরকে এর উত্তরগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার সেই প্রোগ্রাম দিতে হবে। দরকার হলে সেই মঞ্চ, সেই জনতার মঞ্চ আমাদের করতে হবে, যে জনতার মঞ্চ এই দেশের মানুষকে মুক্তির ডাক দেবে, তাদেরকে ঐক্যবদ্ধ করবে। মানুষ যা দাবি করে শেষ পর্যন্ত যেই রাজনৈতিক নেতা এবং সংগঠন বা যে প্ল্যাটফর্ম সেই দাবিকে পূরণ করতে পারে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। এভাবেই একে একে বঙ্গবন্ধুর উত্থান হয়েছে, এভাবেই একসময় মৌলানা ভাসানী সাহেবের উত্থান হয়েছিল, একসময় সবাই মৌলানা সাহেবকে চিনত। বঙ্গবন্ধুর উত্থান বঙ্গবন্ধুর চেয়ে অনেক বড় বড় নেতারা ছিলেন রাজনীতিতে, তার চেয়ে কিন্তু বঙ্গবন্ধুর উত্থান হয়েছে। দেশ এবং জাতি যেটা ডিমান্ড করেছে সেটা হচ্ছে, আমার মনে হয় আমাদের দেশ এবং জাতিকে সামনের দিকে অগ্রসর করতে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতি, লুণ্ঠন এবং প্রতারণার বিরুদ্ধে। আমরা যদি সেটা করতে সক্ষম হই প্রাসঙ্গিক সমস্ত রাজনৈতিক অন্যান্য কর্মসূচি দিয়ে, তাহলে আমার মনে হয় যে আমরা আটকে গেছি না, আমরা আরো বেশি শক্তিশালী ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা সেটা করতে সক্ষম হই, আমি মনে করি তাহেরের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার দিকে আমরা এক ধাপ অগ্রসর হব। আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন, মেনন ভাই, পঙ্কজ দা এবং গণ আজাদী লীগের এসকে শিকদার, ন্যাপের ইসমাইল হোসেন, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে উৎসাহ থেকে আমাদের বিভিন্ন সিলেট থেকে আমি দেখলাম জাকির সাহেব আছেন, রাজশাহী থেকে আছেন, পাবনা থেকে আছেন, ওনারা এসে যেভাবে লিঙ্ক করে এখানে কথা শুনেছেন এবং দেখেছেন, আমি সবাইকেই শুভেচ্ছা এবং সবাইকেই আমি অভিনন্দন জানিয়ে এবং যারা গেস্ট হিসেবে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ।
শেষ মেনন ভাই সবার সমাপ্তি ঘোষণা করলেন। আসো